আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হয়তোবা আপনারা টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে আরএফএম অ্যানালাইসিস বা আরএফএম সেগমেন্টেশন আমরা যেটাই বলি, এটা নিয়ে আমরা আসলে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা আসলে শুধুমাত্র যে আরএফএম অ্যানালাইসিস করব এরকম না। আমরা হচ্ছে একটা ডেটা বেস ক্রিয়েট করা থেকে, হ্যাঁ, MySQL এ আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করা থেকে সেটা হচ্ছে ডেটাটা লোড করা, তারপর ডেটা লোড করতে গেলে কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলো সমাধান করা, এই সকল কিছু দেখবো। তো আমরা একটু দেখে ফেলি আমাদের আজকে আসলে ভিডিওতে কোন টপিকগুলো আসলে আমরা কভার করতে যাচ্ছি। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের আসলে এই টপিকগুলো আমরা প্রত্যেকটা কভার করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে আমরা কি করবো, একটা ডেটাবেস ক্রিয়েট করবো MySQL এ। তারপরে MySQL এ আমরা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করব ওই ডেটাবেজের আন্ডারে। আর যে টেবিলটা আসলে ক্রিয়েট করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ডেটাটা আমরা লোড করব সেটা হচ্ছে বাল্ক ইনসারশন। এইভাবে হচ্ছে ডেটা লোড করব। বাল্ক ইনসারশন কি, আমরা হচ্ছে পুরো ফাইল, হ্যাঁ, ডেটা আমাদের একটা ফাইলে থাকবে, ওই ফাইলটা আমরা ডাইরেক্ট হচ্ছে MySQL এ লোড করে সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এটাকে আসলে কি বলে, বাল্ক ইনসারশন বলে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, এই ডাটাটাকে এক্সপ্লোর করব আর দেখব ডেটার যে ডেটার আমাদের ফিল্ডগুলো আছে সেগুলো সবগুলো প্রপার ফরম্যাটে আছে কিনা। এই ফরম্যাটগুলো আমরা চেক করব, যদি না থাকে সেগুলো আমরা ঠিক করব। ওকে, তারপরে হচ্ছে আমাদের নেসেসারি ক্লিনিং, যদি আমাদের ডেটাতে আরও কোনো ক্লিনিং এর প্রয়োজন পড়ে আমরা ডেটাটা ক্লিন করব, সব কিছু আমরা MySQL দিয়ে করব। তারপরে হচ্ছে আমরা এখানে কি করব, পারফর্ম এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইডিএ। ওকে, তো এই ইডিএটা আমরা হচ্ছে জানবো এই ইডিএটা কি। তারপরে হচ্ছে আমাদের আরএফএম অ্যানালাইসিসের জন্য যতটুকু আমাদের ডেটাটাকে হচ্ছে এক্সপ্লোর করতে হবে ততটুকু হচ্ছে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। ওকে, আর সবার শেষে আমরা দেখব সেগমেন্ট দ্য কাস্টমার ইউজিং আরএফএম সেগমেন্টেশন। সবার শেষে আমরা হচ্ছে আরএফএম সেগমেন্টেশনটা দেখব। তো আমরা হচ্ছে এটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস কভার করব। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। ওকে, তাহলে আমরা উম, সবার প্রথমে চলে যাই। আমাদের সবার প্রথম কাজ কি, একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে MySQL এ। তো আমরা MySQL এ চলে আসি। আচ্ছা, তো MySQL এ আমরা সবার প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমরা জানি অবশ্যই যে আমাদের একটা ক্রিয়েট নামে কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন হচ্ছে ডেটাবেস, দেন হচ্ছে আমরা কি নাম দিব সেইটা। তো আমরা আহ, লিখে ফেলি। ওকে, ক্রিয়েট, সরি, ক্রিয়েট ডেটাবেজ, ডেটাবেজ। আমরা কি নাম দিব, আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে সাপোজ একটা সেলস ডেটা। ওকে, তো আমরা হচ্ছে এভাবে দিয়ে দিই যে SALE, সেলস ডিবি। আমরা এটাকে 2 নাম্বার দিলাম, সেলস DB2। ওকে, আমাদের যেহেতু অলরেডি একটা সেলস ডিবি আছে, সেলস ডেটাবেস, এই নামে আমরা না দিয়ে সেলস DB2 দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখতে পাবো, এই যে রান করলাম, এটা আমাদের ক্রিয়েট ডেটাবেস হয়ে গেছে সাকসেসফুলি দেখাচ্ছে এখানে আমাদের, এই যে এখানে সবুজ সাইন। ওকে, এই যে, তো এইটা আমরা যদি এখন এখানে আমাদের তো ডেটাবেসটা আসতে হবে, তাহলে আমরা এখানে জাস্ট একটা রিফ্রেশ দিব, তাহলে আমরা দেখব যে এখানে আমাদের এই যে এই ডেটাবেসটা চলে আসছে। ওকে, এই যে সেলস DB2। এখন আমরা বর্তমানে আসি হচ্ছে সেলস ডিবিতে, এটা নিয়ে আমরা আসলে কাজ করতেছি, এই জন্য আমাদের সেলস ডিবিতে আসতে হবে সবার প্রথমে। তাহলে আমরা এটাকে এভাবে ইউজ দিয়ে দিব, যে ইউজ SALE সেলস DB2। ওকে, তো আপনারা জানেন যে MySQL হচ্ছে কেস সেনসিটিভ না, মানে হচ্ছে এখানে ছোট ছোট হাতের বা যেটা আমরা হচ্ছে স্মল লেটার বা ক্যাপিটাল বলি, ক্যাপিটাল লেটার, এটাতে আসলে কোনো সমস্যা হয় না। আপনাদের যদি বানান ঠিক থাকে এইগুলা হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের এটা কাজ করবে। এটা যদি আমি ছোট হাতেরও লিখি তাহলে সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ইউজ দেব। এখানে দেখেন প্রথমে হচ্ছে সেলস ডিবিতে হচ্ছে এটা বোল্ড হয়ে আছে, এখন হচ্ছে আমরা এই কমান্ডটা দিলে আমাদের এই ডিবিটা হচ্ছে বোল্ড হয়ে যাবে। আমরা একটু রান দেই, এই যে এই ডিবিটা হচ্ছে বোল্ড হয়ে গেল আর ওইটা হচ্ছে আর বোল্ড থাকলো না। ওকে, এই যে এটা আমাদের বোল্ড হয়ে গেল, মানে এই ডেটাবেজে আমরা এখন কাজ করব। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এতটুকু কাজ শেষ হয়ে গেল।
এখন আমাদের কাজ কি আমরা একটু দেখে ফেলি যে আমাদের এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, সরি টেবিল ক্রিয়েট করতে হবে। আর টেবিলটা কিভাবে ক্রিয়েট করতে হবে, বাল্ক ইনসারশনের মাধ্যমে আমাদের এই পুরো টেবিল ডেটাগুলো নিয়ে আসতে হবে। তো এই ইনসারশনের পদ্ধতি এইভাবে আমরা মানে যেভাবে করব সেটা হচ্ছে এখানে আমরা রাইট ক্লিক করব, করার পরে এখানে দেখতে পাবো যে টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড। ওকে, এই অপশানে যখন আমরা ক্লিক করব তখন এই আমাদের কাছে ফাইল পাথ চাবে যে এই আমরা কোন ফাইলটা আসলে লোড করতে চাচ্ছি। তো আমাদের যে ফাইলটা সেখানে আমরা হচ্ছে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করার পরে আমাদের এই ফাইলটা আসলে আমরা হচ্ছে লোড করব, এই জন্য আমরা এখানে ওপেন দিব, দেন আমরা নেক্সট করব। ওকে, নেক্সট করার পরে আমি চাচ্ছিলাম যে ক্রিয়েট নিউ টেবিল। ওকে, হ্যাঁ এগুলো হচ্ছে যদি নামে এই নামে যদি অলরেডি একটা টেবিল থাকে সেক্ষেত্রে হচ্ছে ড্রপ করে দিব, এটা দেওয়া হচ্ছে সেভ দিয়ে রাখলাম আমি। এখন আমি যদি নেক্সট দেই, এখানে আমাদের একটা ইরর আসতেছে। কি ইরর আসতেছে যে আমাদের এখানে আস্কি কোড ক্যান্ট ডিকোড বাইট। ওকে, মানে এখানে আমাদের এমন কিছু ক্যারেক্টার আছে যেটা হচ্ছে এই মাইস্কুয়েল ওপেন করতে পারতেছে না এই UTF-8 এর মাধ্যমে, ঠিক আছে। বা কিছু হাইডেন স্পেশাল ক্যারেক্টার সম্পর্কে হয়তো বা আমরা সবাই জানি, ওই স্পেশাল ক্যারেক্টারগুলোর জন্য এটা হচ্ছে ওপেন হচ্ছে না। তো এইটা ঠিক করার ওয়ে হচ্ছে আপনারা হচ্ছে এই পুরা টেক্সটটা এই টেক্সটটা হচ্ছে কি করবেন, কপি করবেন। কপি করে চ্যাট জিপিটি অথবা গুগলে যখন দিবেন তখন আপনাকে অনেক ধরনের সলিউশন দিবে, আপনাকে হচ্ছে ট্রাই করতে হবে। তো ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কমান্ড লাইনে চলে যাব, কমান্ড লাইনে চলে গেলাম। দেন এখানে আমরা এটা যদি একটু বড় করে নিলাম, আমরা আমাদের ডেটাটাকে ঠিক করব এলএস। আমরা কোথায় আমাদের ডেটাটা আছে হচ্ছে লার্নিং এর মধ্যে, তাহলে অবশ্যই আমরা সিডি দিব। দেন হচ্ছে এল চাপলে আমরা যদি কন্ট্রোল দিই লার্নিং এল ই ট্যাব দিলে LEAR লার্নিং, এটা হচ্ছে এই ক্যাপিটালের জন্য হচ্ছে না মেবি LEAR লার্নিং ট্যাবে কাজ করে না। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমটা ক্যাপিটাল LEA, এই যে লার্নিং। এই লার্নিং এর মধ্যে আমাদের আবার একটা ফোল্ডার আছে সেটা হচ্ছে মাইস্কুয়েল, সেটার মধ্যে চলে গেলাম, এভাবে দেখতে পারি যে LS। ওকে, এই যে এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছুই আছে লার্নিং এর মধ্যে এখনো যায় না, চেঞ্জ ডাইরেক্টরি তাহলে এভাবে আমাদের সিডি দিতে হবে। তারপর হচ্ছে LEA লার্নিং। ওকে, এবার হচ্ছে আমাদের লার্নিং এর মধ্যে আসলো। দেন যদি আমরা LS দেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ফাইল আছে, সেটা হচ্ছে মাইস্কুয়েল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমাদের ওপেন করতে হবে। তাহলে ফোল্ডারের মধ্যে যাইতে হলে আমাদের সিডি দিতে হবে। দেন হচ্ছে এম দিয়ে যদি ট্যাব দিয়ে মাইস্কুয়েল চলে আসবে। ওকে, মাইস্কুয়েল আসলো। এবার হচ্ছে আমরা LS দেব। LS এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সিডি। ওকে, ডাবল কোটেশনের মধ্যে আমরা এভাবে দিব RFM অ্যানালাইসিস, এবার আবার ডাবল কোটেশন অফ করে দিলাম। ওকে, এই যে এবার হচ্ছে আমাদের কাজ করছে, আল্ট্রা অ্যানালাইসিস ফোল্ডারের মধ্যে আসছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে এলএস যদি আমরা আমাদের যে ডেটাটা, যে সুপার স্টোর সেলস ডেটা, আমাদের এই ডেটাটা এখানে আমরা পাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের দুইটা কাজ করব, আমাদের যে হিডেন ক্যারেক্টারগুলো আছে সেগুলোর জন্য আমি অ্যাড এ। ওকে, এই কমান্ডটা আমরা হচ্ছে দিব। এখন এই কমান্ডটা দিতে হলে আমাদের এই পুরো জিনিসটা কপি করতে হবে, কন্ট্রোল সি, আর আমাদের এই ফাইলের নামটা সরাই দিতে হবে, কন্ট্রোল ভি। ওকে, তাহলে এই তো আমাদের এখানে আপাতত কিছু জিনিস দেখাচ্ছে। এটা ইন করার জন্য আমরা কিউ চাপবো। এরপরে আমরা জাস্ট আরেকটা কমান্ড দিব, সেই কমান্ডটা হবে হচ্ছে এইটা, যে কোনো যদি হাইডেন ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে সেগুলো ডিলিট করে দিবে। তো এই ক্ষেত্রে আমাদের আমাদের এই যে আমাদের ফাইলটা, সেই ফাইলের নাম দিতে হবে। ওকে, তো আমাদের নাম ছিল সুপার এটা, আর এটার পরে আমাদের কি নাম হবে, জাস্ট আমরা সেলস দিব, ক্লিন আমরা রাখতেছি না, শুধু আমাদের সেলস থাকবে, সেলস ডট সিএসভি। ওকে, আমরা দিয়ে দেখি যে আমাদের এটা নতুন একটা, আমাদের যদি আমি একটু দেখাই যে আমাদের এখানে অ্যানালাইসিসের মধ্যে শুধুমাত্র একটা ডেটা দেখাচ্ছে। এটা যখন দিব আমাদের ক্লিন হওয়ার পরে আমাদের নতুন একটা ডেটা ক্রিয়েট হবে, সেটা হচ্ছে সেলস ডট সিএসভি। ওকে, আচ্ছা এখানে একটু বানানটা বলেছে SALLES সেলস। আচ্ছা, সেলস.csv, এখন এটা যদি আমরা রান করি, আচ্ছা আমাদের হয়ে গেছে। তো আমরা এখন দেখি আমাদের এখানে নতুন ডেটা ফাইল, এই যে আমাদের নতুন ফাইলটা হচ্ছে এখানে চলে আসছে। এখন এই ফাইলটা হচ্ছে আমরা ওপেন করে দেখব যে আমাদের মাইস্কুয়েলে এই বাল্ক ইনসারশনের মাধ্যমে ওপেন হয় কিনা। তো এই পুরো জিনিসটা হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় আমি অবশ্যই দিয়ে দিব ডেসক্রিপশনে, বা আমার হচ্ছে এই পুরো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো এটা আপাতত আমাদের হাইড থাকুক, আমরা আবার হচ্ছে ট্রাই করি। টেবিল ডাটা ইম্পোর্ট উইজার্ড। ওকে, এবার ব্রাউজ করে আমরা নতুন ডেটাটা দিব, ওপেন, তারপরে হচ্ছে নেক্সট। আচ্ছা, এই নামে যদি ডেটা থাকে তাহলে ওটা ফেলে দিবে টেবিল। আচ্ছা, নেক্সট দিলাম। এই যে আমাদের এবার আর ওই এররটা আসে নাই। এইবার আমাদের কিছু জিনিস চেক করতে হবে যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা, যে রো আইডি ইন্টিজারে আছে। তো এগুলো আপাতত আমাদের এগুলো ঠিক থাকুক। এটা যদি পরে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ইয়ে করবো আর কি, আমরা হচ্ছে ম্যানুয়ালি বা আমাদের কমান্ড দিয়ে এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এখানে আমরা যদি এখন নেক্সট দেই, ওকে, এখন হচ্ছে আমাদের এখানে জাস্ট নেক্সট, আমাদের আর কোনো কাজ নেই। পুরো হচ্ছে ফিনিশিং পারফর্মিং টাস্ক এটা হচ্ছে হয়ে গেছে। এবার হচ্ছে আমি জাস্ট নেক্সট দেব। নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কতগুলো রেকর্ড ইম্পোর্ট হয়েছে, যে 9033টি রেকর্ড ইম্পোর্টেড। আচ্ছা, আমরা জাস্ট ফিনিশ দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের মেন কাজগুলো শুরু করব। তো আমরা এখানে একটু দেখি, তাহলে আমাদের এইটা
আমাদের এইটা হইলো, এটা হলো বাল্ক ইনসারশন, এটাও হয়ে গেল, মানে আমাদের হচ্ছে টেবিল ক্রিয়েট হয়ে গেল। আমরা দেখি তো আমাদের টেবিলটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। আমরা এই সেলস ডিবির মধ্যে গেলাম, এখানে এক্সপ্যান্ড করলাম, করার পরে টেবিলে আসলাম। এইটা হচ্ছে আমরা যদি একবার রিফ্রেশ করি তাহলে হচ্ছে আমাদের দেখাবে। ওকে, এই যে টেবিলের এখানে আমরা আসলাম, এই যে সেলস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যদি আমরা দেখতে চাই এখানে আসলে কি কি আসছে, আমরা এখানে দেখতে পাবো আমাদের কি কি আছে। এখানে হচ্ছে রো আইডি আছে, অর্ডার প্রায়োরিটি, ডিসকাউন্ট, ইউনিট প্রাইস, তারপর শিপিং কস্ট, এরকম হচ্ছে অনেকগুলা আমাদের ফিল্ড বা আমরা কলাম যেটাই বলি সেইগুলো হচ্ছে আমাদের এখানে আছে। তো আমরা যেহেতু আরএফএম অ্যানালাইসিস বা আরএফএম সেগমেন্টেশন করব, সেই ক্ষেত্রে আমাদের আরএফএম এই জিনিসটা কি এই সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে। তারপরে ওই জিনিস, ওই আরএফএম অ্যানালাইসিস বা আরএফএম সেগমেন্টেশন করতে কোন ফিল্ডগুলা হচ্ছে আমাদের লাগবে, সেই ফিল্ডগুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে এইবার আমরা দেখব অ্যাকচুয়ালি আরএফএম অ্যানালাইসিস বলতে কি বোঝায় বা এটা অ্যাকচুয়ালি কি, আর আমাদের কোন ফিল্ডগুলা এখানে হচ্ছে আমাদের প্রয়োজন, ঠিক আছে। তো এই জন্য আমি সবার প্রথমে আমাদের ডেটা সেটটা একটু আমরা দেখব। আমাদের ডেটা সেট ছিল হচ্ছে এইটা। সবার প্রথমে রো আইডি আছে, তারপরে এখানে আরো অনেক কলাম আছে। তো এখানে আমাদের মেনলি আরএফএম অ্যানালাইসিস যেটা, সেটা মেনলি আমাদের এমন একটা অ্যানালাইসিস, সেটা কি করে মূলত কাস্টমারের ক্রয় আচরণ যেটা বিশ্লেষণ করে। ক্রয় আচরণ বলতে কি, যে একজন কাস্টমার টোটাল কতবার আপনার স্টোর থেকে কোনো পণ্য ক্রয় করলো, তারপরে হচ্ছে সে কত টাকার, যে টোটাল যে ক্রয় করেছে সে কত টাকার টোটাল ক্রয় করেছে, তারপরে যখন যখন ক্রয় করেছে সেই ডেটগুলো কি রিসেন্ট নাকি সে অনেক আগে ক্রয় করেছে এখন আর সেভাবে ক্রয় করে না। এই যে আমাদের এই জিনিসগুলো, এইগুলাই মেনলি হচ্ছে আমাদের আরএফএম অ্যানালাইসিসের কি পয়েন্ট। তো আরএফএম এখানে তিনটা ইয়ে আছে, লেটার আছে বা ক্যারেক্টার আছে। কি কি? আরএফএম, এই আর দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি হচ্ছে রিসেন্সি, তারপরে হচ্ছে এফ আছে, এফ দিয়ে আমরা বুঝি ফ্রিকোয়েন্সি, আর এম দিয়ে বুঝি আমরা হচ্ছে মানিটারি। ওকে, মানিটারি ভ্যালু, এগুলো সবগুলোই ভ্যালু। তো রিসেন্সি ভ্যালু বা মানিটারি ভ্যালু বা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু, এই তিনটা জিনিসকে কেন্দ্র করে বা এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে আরএফএম অ্যানালাইসিস করে থাকি। তো এই তিনটা জিনিসের মধ্যে আমাদের সবার প্রথমে আসতেছে কি, আর যেটা রিসেন্সি। রিসেন্সি বলতে আমাদের এটা বোঝায় যে আমরা আসলে একজন কাস্টমার লাস্ট কবে সে হচ্ছে কেনা, মানে ক্রয় করেছে আপনার স্টোর থেকে বা আপনার ওয়েবসাইট থেকে বা যেখান থেকেই হোক, সে লাস্ট কবে কোনো কিছু ক্রয় করেছে, এটা হচ্ছে তার রিসেন্সি বোঝায়, যে লাস্ট কবে সে এখনো কি আপনার স্টোরের সাথে তার যোগাযোগ আছে, বা সে কি রিসেন্ট টাইমে আসছে নাকি সে অনেক অনেক আগে এসে ক্রয় করে তারপরে হচ্ছে এখন আর ক্রয় করে না, এরকম কি অনেক বেশি টাইম হয়ে গেছে নাকি হচ্ছে কম টাইম আছে বা সে সামনে আরও আসতে পারে। এরকম জিনিসের জন্য আমরা রিসেন্সি ইউজ করি, রিসেন্সি কিওয়ার্ডটা। ওকে, তো রিসেন্সি মেনলি কিভাবে কি হচ্ছে, আমাদের ডেট, একটা ডেট বোঝাচ্ছে যে সে লাস্ট কবে কেনাকাটা করছে, এটাই হচ্ছে রিসেন্সি বোঝায়। ফ্রিকোয়েন্সি মানে তো আমরা জানি যে সে কতবার টোটাল হচ্ছে ক্রয় করেছে আপনার স্টোর থেকে। ওকে, কতবার টোটাল অর্ডার করছে, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বোঝায়। আর মানিটারি মানে হচ্ছে সে টোটাল কত টাকার, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সে টোটাল কত টাকার হচ্ছে জিনিসপত্র ক্রয় করেছে বা কিনেছে, এটা হচ্ছে আমাদের মানিটারি। তো এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা আমাদের এই পুরো অ্যানালাইসিসটা করব। ওকে, তো প্রথমে আমি বলেছিলাম যে আমরা যদি এখানে আসি, যে আমরা এখানে অনেকগুলো জিনিস দেখব, যেমন হচ্ছে প্রপার ডেট ফরম্যাট ঠিক আছে কিনা এগুলো দেখব, ক্লিনিং করব, তারপরে হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস ইডিএ, এটা দেখব। তো এটা মেনলি হচ্ছে একটা বিশাল বড় একটা ভাস্ট এরিয়া বা ভাস্ট একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে আমরা আহ, এই ভিডিওর মধ্যে কভার করতে পারবো না। আমরা কি করব, আরএফএম সেগমেন্টেশন করতে যতটুকু ডেটা আমাদের হচ্ছে এক্সপ্লোর করতে হয় বা অ্যানালাইসিস করতে হয়, সেইটুকু আমরা হচ্ছে করব। এটা হচ্ছে আরএফএম সেগমেন্টেশন, আমাদের মেন টপিক হচ্ছে কি আরএফএম সেগমেন্টেশন। এটার উপর ভিত্তি করে আমরা এই কাজগুলা করব, আমাদের যেগুলো প্রয়োজন। ওকে, তো আমরা চলে যাই। তো আমাদের কি কি লাগতেছে, আমরা বলছিলাম যে রিসেন্সি মানে হচ্ছে ডেট। তো আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের ডেট নামে একটা ফিল্ড আছে, এই যে অর্ডার ডেট। ওকে, তো এই অর্ডার ডেটটা হচ্ছে আমাদের কাজে লাগবে। তারপরে আমরা কি করব, আমরা আমাদের এরপরে কি ছিল, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে টোটাল কতগুলো অর্ডার করছে। তো টোটাল কতগুলো অর্ডার করছে সেগুলো হচ্ছে আমরা অর্ডার আইডি থেকে পেয়ে যাব, এই যে অর্ডার আইডি।
কারণ হচ্ছে কি, আমরা যতবার কোনো একটা জিনিস অর্ডার করব, প্রত্যেকটা অর্ডারের জন্য একটা করে ইউনিক অর্ডার আইডি থাকে। এটা আমরা জানি, অর্ডার আইডির এটা হচ্ছে বৈশিষ্ট্য যে তাকে ইউনিক হতে হবে প্রত্যেকটা। আজকে আমি সাপোজ কোনো একটা জিনিস অর্ডার করলাম, সেটার একটা অর্ডার আইডি থাকবে। তারপরে কালকে যদি আমি আরেকটা অর্ডার করি, বা আজকে পরে যদি আরেকটা আমি অর্ডার করি কিছুক্ষণ পরে, তাহলে দুইটা অর্ডারের আইডি হবে হচ্ছে আলাদা। ওকে, তাহলে আমাদের অর্ডার আইডি লাগতেছে, আমরা ডেট পাচ্ছি, অর্ডার ডেট। আর আমাদের আরেকটা কি লাগবে, মানিটারি ভ্যালু বা মানিটারি, যেটা হচ্ছে আমাদের লাস্ট। আর এফ এম, এম এ হচ্ছে মানিটারি। তো এই মানিটারিটা আমরা এই সেলস থেকে পাবো, যে টোটাল কত টাকার এখানে হচ্ছে আমাদের সেলস হয়েছে। তো এখানে টোটাল অ্যামাউন্টটা আমরা পাচ্ছি যে এই অর্ডার আইডিতে সেলস যেটা এত টাকার সেলস হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, তাহলে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি নিউ, আমরা আরেকটা ফিল্ড দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি অর্ডার নিউ, যে এখানে দুইটা জিনিস কিনছে, দুইটা জিনিসের দাম হচ্ছে কত, $5.9। এখানে অবশ্যই এটা ডলারে আছে। তো এটা হচ্ছে আমাদের টোটাল, সে যতগুলো জিনিস কিনুক, টোটাল সেলসটা হচ্ছে এইখানে আমাদের, বা টোটাল টাকাটা এখানে আমাদের দেয়া আছে। তাহলে আমাদের এই তিনটা ফিল্ড গুরুত্বপূর্ণ। এখন অনেকের মাথায় কোশ্চিন আসতে পারে যে এখানে তো আরো অনেক ফিল্ড আছে, যেমন হচ্ছে প্রোডাক্ট বেসড মার্জিন, এটা হচ্ছে আমাদের একটা প্রোডাক্টে কেমন লাভ হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এখানে আরো জিনিস আছে, যেমন হচ্ছে প্রফিট, কেমন প্রফিট হলো, এগুলো আমরা কেন নিচ্ছি না? কারণ হচ্ছে আরএফএম অ্যানালাইসিস যেটা, বা আরএফএম সেগমেন্টেশনে, এখানে কখনো কোম্পানির কি পরিমাণে লাভ হচ্ছে এইটা দেখা হয় না। এখানে দেখা হয় কাস্টমার কেন্দ্রিক। হ্যাঁ, একজন কাস্টমার কয়টা ক্রয় করতেছে, কবে ক্রয় করতেছে, আর টোটাল কত টাকার ক্রয় করছে। এখন এখানে কোম্পানির প্রফিট হলো নাকি কোম্পানির লস হলো, এগুলো আমাদের দেখার বিষয় না। এটা আমরা বিজনেস অ্যানালাইসিসে মেনলি দেখি যে কোম্পানির কেমন হচ্ছে প্রফিট হচ্ছে। কিন্তু আরএফএম অ্যানালাইসিস একদম হচ্ছে কাস্টমার কাস্টমার কেন্দ্রিক। ওকে, এ হচ্ছে কখনো কোম্পানির লাভ বা এগুলা গুরুত্বপূর্ণ না এই অ্যানালাইসিসে। তাহলে এখানে আমাদের মেন ফোকাস থাকবে কাস্টমারকে নিয়ে, যে কাস্টমারের জিনিসগুলা আমাদের হচ্ছে অ্যানালাইসিস করতে হবে। তো আশা করি পুরো বিষয়টা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি সরাসরি হচ্ছে আমাদের কাজে চলে যাই। ওকে, তো আমি এটা মিনিমাইজ করে দেই। হুম। তো এখন এখানে আমরা আমাদের যে ডেটাবেস বা আমাদের যেই ডেট টেবিল, সেই টেবিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা আমি মাত্রই একটা হচ্ছে ইয়েতে দেখালাম। ওকে, তো এখন আমরা আমাদের যেই কাজগুলো সেইগুলো করব। যে আমাদের এর পরের প্রায়োরিটি কি ছিল, যে এক্সপ্লোর দ্য ডেটা অ্যান্ড চেক ইফ অল দ্য ডেটা ইজ ইন দ্য প্রপার ফরম্যাটে আছে কিনা। তাহলে আমাদের তিনটা ফিল্ড লাগবে, তিনটা ফিল্ড। আমরা এখন সেই ফিল্ডগুলা দেখব। এই ফিল্ডগুলো যদি আমি আরেকবার দেখাই, অর্ডার ডেট, এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আছে যে 41057। এটা কি আমরা কোনোভাবে ডে, মান্থ, ইয়ার এভাবে নিয়ে যেতে পারি? দেখেন তো, এখানে যদি ডে ধরি, এখানে ডে 41 কি কোনো ডে হয়? 05 এরকম হয় না, আবার হচ্ছে লাস্টে 7 আছে। তো এটা আমরা আসলে কোনোভাবে কোনো ফরম্যাটে নিয়ে যেতে পারতেছি না, যে ডে, মান্থ, ইয়ার, বা ইয়ার, মান্থ, ডে, কোনোভাবেই আমরা এখানে নিয়ে আসতে পারতেছি না। তো এটা যেহেতু আমাদের একটা এক্সেল ফাইল ছিল, বা এক্সেল ফাইলের ডেটা সেট ছিল, এটা আমরা তাহলে বুঝে নিব যে এক্সেল ফাইলে আমাদের যেই ডেটটা কাউন্ট করে, এটা সব সময় হচ্ছে ডে ডে অনুযায়ী কাউন্ট করে। ডে অনুযায়ী কাউন্ট করে কেমন, যে এই এক্সেল জিনিসটা কি করে, একদম আমাদের যে 1900 সাল, হ্যাঁ 1900 সাল, এই সাল থেকে গণনা শুরু করে। আমি যদি এটার একটা এক্সাম্পল দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি একটা টেক্সট নিই, এখানে আমি নিলাম। তো এক্সেল কি করে, 1900 সাল, এই 1900 সাল থেকে গণনা শুরু করে। এখন সাপোজ আপনি হচ্ছে আহ, এখানে এক্সেল শিটে 2 পাচ্ছেন কোথাও। হ্যাঁ, এক্সেল শিটে হচ্ছে আপনি 2 পাচ্ছেন, এখানে হচ্ছে 2 দিয়ে আছে। এই 2 মানে কি, আপনার হচ্ছে এই 1900 সাল থেকে আমাদের হচ্ছে 2 দিন পরের যেই ডেট, সেই ডেটটা আমাদের হচ্ছে নিতে হবে। তাহলে 1900 সাল মানে হচ্ছে 011। তো এখানে আমাদের আবার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই 1900 সাল, এই লিপিয়ার না, কিন্তু এক্সেলের এটা একটা বড় বাগ। এখন পর্যন্ত এই বাগটা এক্সেলের মধ্যে থেকে গেছে, কারণ শুরু থেকে ছিল, এটার পরে চেঞ্জ করলে ঝামেলা হবে। এই জন্য
এইটা একটা বাগ ছিল যে এক্সেল এই যে 1900 সাল, এই 1900 সালটাকে হচ্ছে লিপ ইয়ার ধরে নিয়েছিল। তো লিপ ইয়ার মানে কি, আমরা তো জানি যে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ারে হচ্ছে 29তম দিন, আর আমরা তো স্বাভাবিকভাবে হচ্ছে 28তম দিন পাই ফেব্রুয়ারিতে, 28 মানে 28 দিনে হচ্ছে ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যায়। ওকে, তো লিপ ইয়ারে কি হয় সেটা হচ্ছে 29 দিনে যায়। এটা হচ্ছে কনসেপ্ট। তো ওইখানে একদিন বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা এক্সেলের ডেট কাউন্ট সবসময় শুরু করি যে এটা 1900 সরি 1899। ওকে, 1899-এর 12 মাস। আর আমি যদি এভাবে বলি যে ইয়ার, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ডে, তাহলে হবে হচ্ছে ডিসেম্বর মাস হচ্ছে 31-এ, তাহলে এটা আমরা ধরে নিব হচ্ছে 30। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্সেলের ফরম্যাট, যে এইখান থেকে আমাদের আসলে ডেট কাউন্টটা শুরু করতে হয়, যে এইখান থেকে হিসাব করতে হয়। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কত আছে, আহ, এতগুলো দিন, অর্ডার ডেট, হ্যাঁ, এখানে হচ্ছে 4000, সরি 410557 এতগুলা দিন পার হয়ে গেছে। তাহলে আমাদের ওই সংখ্যার সাথে, মানে ওই ডেটের সাথে এতগুলা সংখ্যার ডেট, মানে ডে যদি আমরা যোগ করি, তাহলে যেই ডেটটা পাবো সেটাই হচ্ছে আমাদের মেনলি হচ্ছে আমাদের এখনকার ডেট, বা যেই ডেটটা আমাদের আসবে। ওকে, তো এগুলো আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো এসকিউএল ইয়ে দিয়েই। তো এটা নিয়ে আমাদের টেনশন করতে হবে না। তাহলে ডেটটা হচ্ছে আমরা এইভাবে ঠিক করে ফেলবো। তো ডেটটা আমরা আগে, সবার আগে আমাদের কাজটা হচ্ছে ডেটটা ঠিক করে ফেলি। ওকে, তো এটা আমি ইয়ে করে দিই। হুম, তো আমাদের অ্যাকচুয়ালি ফাইল হচ্ছে এইটা, আমরা এখানে কাজ করতেছিলাম যে ক্রিয়েট ডেটাবেস সেলস ইউজ ডিবি। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, জাস্ট প্রপার ফরম্যাট ডেট মানে ডেটটা আমরা অ্যাকচুয়াল ফরম্যাটে নিয়ে যাব। প্রপার ফরম্যাট এটা কপি করে নিলাম, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কোথায় কোন কাজটা করতেছি এখানে। তারপরে আমরা এখানে লিখে দিই যে এইটা আমাদের কি করতেছে, যে অর্ডার ডেট কন্টেইন কন্টেইনস এক্সেল ডেজ। ওকে, এক্সেল এক্সেল ডেজ। তাহলে আমাদের হচ্ছে আমাদের প্রপার ফরম্যাটে নিয়ে যেতে হলে আমরা কি করব, সবার প্রথমে আমরা একটা যেই আমাদের নতুন ফরম্যাট আসবে সেটাকে আমরা লিখে দেবো, বা একটা কলাম তৈরি করব। সেই কলামে আমরা হচ্ছে এই আমাদের যে ডে আছে সেটা হচ্ছে আমরা কনভার্ট করব। তো কনভার্ট আমরা করার জন্য কি করব, এটার আমাদের হচ্ছে কমান্ড হচ্ছে অল্টার টেবিল, TABAL। ওকে, অল্টার টেবিল সেলস, আমাদের হচ্ছে কোন টেবিল সেই টেবিলের নাম দিতে হবে SALES সেলস। এরপরে আমরা কি করব, একটা ইয়ে দেবো যে অ্যাড কলাম, কলাম অ্যাড কলাম, এটার নাম কি হবে, নাম হবে হচ্ছে ফরম্যাটেড ডেট, ফরম্যাটেড অর্ডার ডেট, অর্ডার ডেট। আর এটার টাইপ কি হবে, টাইপটা সবার শেষে আমরা দিয়ে দেবো যে এটা ডেট টাইপের। তো এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখি কি আসে আমাদের। তো আমাদের নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আমরা যদি দেখি যে আমাদের এই যে সেলস ছিল সেখানে কিন্তু আমাদের আসলে রিটার্ন স্ট্যাটাস এখানে শেষ হয়ে গেছিল, কিন্তু এই জিনিসটাই যখন আমি এইখানে দেব চেক করার জন্য যে আমাদের আসলে ক্রিয়েট হলো কিনা, সেইটা দিলে আমরা দেখতে পাবো যে আমাদের নতুন আর একটা কলাম তৈরি হয়েছে লাস্টে। এই যে এখানে কোনো ভ্যালু নাই, ফরম্যাটেড অর্ডার ডেট এখানে আছে, জাস্ট এখানে নাল নাল এভাবে হয়েছে, মানে আমাদের একটা নতুন কলাম তৈরি হয়েছে। এই কলামে আমাদের এই যে যে ডেট, অর্ডার ডেট, এই ডেটটা আমরা এখানে কনভার্ট করে ইয়ার মান্থ ডে এই ফরম্যাটে আমরা হচ্ছে নিয়ে আসবো। তাহলে সেটার জন্য আমরা, তো এখানে আবার সেলস ডিবি এটা আমাদের না দিলেও হবে, কারণ কি এখানে আমরা অলরেডি ইউজ ব্যবহার করে এই সেলসটাই ব্যবহার করতেছি। আমরা দেখাই ওই সেম জিনিসই আসবে আমাদের। ওকে, কারণ আমরা ওইখানে আসি, এই যে এই টেবিলের মধ্যেই, এই ডেটাবেসের মধ্যেই আসি। ডেটাবেসের বাইরে থাকলে তখন হচ্ছে ডেটাবেসের নাম দিয়ে দিতে হয়, দিয়ে ডট দিয়ে অ্যাক্সেস করতে হয়। ওকে, তো আমরা হচ্ছে নতুন একটা কলাম তৈরি করলাম। এইবার হচ্ছে আমরা কি করব, ওই ডেটগুলোকে, আমাদের যে অর্ডার ডেট ছিল আগে সেই ডেটগুলোকে আপডেট করব, করে ওই এই ফরম্যাটের অর্ডারের মধ্যে হচ্ছে কনভার্ট করে রেখে দিব। দেন এই ফরম্যাটেড অর্ডার ডেট নিয়ে আমরা আসলে কাজ করব সব জায়গায়। ওকে, তাহলে আমাদের এটার জন্য আমাদের কমেন্ট দিতে হবে যে আপডেট সেলস। ওকে, এই ফরম্যাট সেলসটা আমাদের আপডেট করতে হবে, আপডেট। ওকে, সেলস, সেলস। তো এটা পরে আমরা কি করব, সেট দিয়ে দিব, যে SET সেট। কি সেট করব সেটা হচ্ছে
আমাদের যে ফরম্যাটেড অর্ডার ডেট, এটা যে ফরম্যাটেড, আমি কপি করে নিয়ে আসি, ফরম্যাটেড অর্ডার ডেট, এইটা ইকুয়াল কি আসবে, ডেট অ্যাড নামে একটা ফাংশন, ডেট আন্ডারস্কোর অ্যাড, এই যে ডেট অ্যাড, এইটার মধ্যে আমরা দিব কি, যে আমাদের এখানে কয়েকটা প্যারামিটার দিতে হবে, কয়েকটা বলতে দুইটা প্যারামিটার। সেটা হচ্ছে কি কি, যে আমাদের কোথা থেকে এক্সেল গণনা শুরু করছে। এক্সেল গণনা শুরু করছে হচ্ছে, আমরা কি বললাম, যে 1899 সালের ওই যে লিপ ইয়ারের জন্য 12 মাস 30তম দিন থেকে এক্সেলের গণনা ডেট শুরু হয়ে যায়। তাহলে গণনার জন্য এখানে হচ্ছে আমরা অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন দিয়ে ওটা স্ট্রিং এ কনভার্ট করে নিলাম। দেন আমরা কি করব, কমা দিব। দেন আমরা দিব হচ্ছে, একটু এখানে আসি, ইন্টারভাল নামে একটা আমাদের কিওয়ার্ড আছে, ইন্টারভাল। দেন আমরা যেই ডেটটাকে আসলে কনভার্ট করতে চাচ্ছি, সেই কনভার্ট মানে যেই কলামটাকে কনভার্ট করতে চাচ্ছি, এই যে এই কলামটাকে অর্ডার ডেট, এই কলামটা লিখে দিব। তো কলাম ডেট যেহেতু আমাদের এখানে কিভাবে আছে, স্পেস আছে মাঝখানে, যখন এরকম স্পেস থাকবে তখন হচ্ছে আমরা এইভাবে একটা টিকা সাইন, যে সিঙ্গেল টিকা সাইন, এটা ইউজ করবো। এটা মেইনলি কোথায় থাকে, ট্যাবের উপরে আর ইএসসির নিচে থাকে। ক্লিক করলে এটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা লিখে দিব অর্ডার ডেট, ORDER, অর্ডার ডেট। তো এখানে অনেকে আসতে পারে যে অর্ডার ডেট তো এখানে হচ্ছে অন্যভাবে লেখা, এখানে আমি সবই হচ্ছে ক্যাপিটাল হাতের ক্যাপিটাল লেটার ইউজ করলাম। তো এটা কোনো সমস্যা নাই, এটা হচ্ছে মানে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ না, এখানে কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের ক্যারেক্টার গুলো ঠিক থাকলে আমাদের হবে, বা লেটার গুলো ঠিক থাকলে আমাদের হবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের কিভাবে ছিল, এইগুলো ডে হিসেবে ছিল, এক্সেলের ডে। তো এইভাবে আমরা ডে দিয়ে দিলাম, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, দেন আমাদের সেমিকোলন দিয়ে আমরা এটা রান করব। রান করলে আমরা দেখবো আমাদের এই স্ট্রিংটা, এই তো এখানে আমাদের একটা কি বলতেছে, যে আমরা হচ্ছে এইভাবে আপডেট করতে পারবো না। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের একটা আপডেটের পারমিশন নিয়ে নিতে হবে। আমরা সবার আগে এই পারমিশনটা নিয়ে নিব। এই পারমিশনটা নেওয়ার জন্য আমাদের দিতে হবে যে সেট এসকিউএল। ওকে, যে সেট এসকিউএল, তারপরে হচ্ছে স্পেস সেফ, SAFE, এসকিউএল সেফ আপডেটস, এটা তো আন্ডারলাইন আপডেটস। ওকে, আপডেটস, DATES। ওকে, সেফ আপডেটস ইকুয়াল, এটা যদি আমরা 0 করে দেই, তাহলে হচ্ছে আমরা সেফ আপডেটটা করতে পারবো। দেখি আমরা এটা যখন দিব, হ্যাঁ এটা কাজ করলো। এইবার হচ্ছে আমরা এটা যদি রান করি, কাজ করবে। এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে যে এটা কাজ হয়ে গেছে। তো আমরা এখন একটু চেক দেই। চেক দিব কিভাবে, আমরা জাস্ট এইখান থেকে দেই যে আমাদের এটা আসলে কাজ হলো কিনা, যে আমাদের ফরম্যাটেড ডেটটা আসছে কিনা। তাহলে আমরা এই যে আমাদের এখানে ফরম্যাটেড ডেট গুলো পেয়ে গেছি, যে ফরম্যাটেড অর্ডার ডেট, এই যে 2012 সালের 5 মাসের 28 দিন। ওকে, তাহলে এই ডেটাকে এতগুলা দিন যদি আমরা কনভার্ট করি, বা ওই 1899 সালের 12 মাসের হচ্ছে 30তম দিনের সাথে এতগুলা দিন যোগ করলে আমরা হচ্ছে এই ডেটটা পাচ্ছি। তো এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কি হলো, আমাদের যে প্রপার ডেট ফরম্যাট ছিল না, সেটা আমরা করে নিলাম আমাদের কাজের সুবিধার্থে। আমাদের আমাদের হচ্ছে এই ডেটটা আমাদের পরে প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু থাকতেছে, ডেট ফরম্যাটেড, ডান। এবার আমাদের বাকি কাজগুলো করব। দেখি আমাদের এর পরের বা পরবর্তীতে কাজ কি আছে। এরপরের কাজ আছে, ডু দ্য নেসেসারি ক্লিনিং অ্যান্ড আপডেট দ্য টেবিল স্কিমা। এদের প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমাদের ওই প্রয়োজনীয় ক্লিনিং বা আপডেটগুলো আমাদের করে নিতে হবে। তো তাহলে এখন আমরা এই পার্টটা দেখব, যে আমাদের কোনো যদি প্রয়োজনীয় ক্লিনিং করার প্রয়োজন পড়ে বা আপডেট করার প্রয়োজন পড়ে, সেগুলো হচ্ছে আমরা আপডেট করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইনলি হচ্ছে কয়টা জিনিস আমাদের কাজে লাগতেছে। টোটাল আমাদের কি কি লাগতেছে, এখন হচ্ছে আমাদের এখানে আছে হচ্ছে ফরম্যাটেড ডেট, হ্যাঁ, বা আমাদের যেটা লাগবে। তো আমাদের সবার প্রথমে দরকার হচ্ছে অর্ডার আইডি। এই অর্ডার আইডিটা কিভাবে আসে, তো এটা এখন আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার, কিন্তু নিচে তো হবে আমাদের কোনো ক্যারেক্টারও থাকতে পারে বা কোনো লেটারও থাকতে পারে। এই জন্য আমরা এগুলা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই ফিল্ডগুলোকে আমরা একটু মডিফাই করার চেষ্টা করব। ওকে, তো মডিফাই করব হচ্ছে আমরা অর্ডার আইডি। ঠিক আছে, এই অর্ডার আইডি, তারপরে হচ্ছে আমাদের কাস্টমার আইডি, এগুলোকে আমরা স্বাভাবিকভাবে ইন্টে থাকে, আমরা কি করব, এগুলোকে ভারকেয়ার বা আমাদের যে স্ট্রিং, সেখানে আমরা নিয়ে চলে যাবো। আর এগুলা হচ্ছে নট নাল বা নাল হওয়া যাবে না, এই কন্ডিশনগুলো আমরা দিব। তারপরে হচ্ছে সেলস, যেটা সেটা হচ্ছে আমরা আসলে ডেসিমালে রাখবো। এটা যেন হচ্ছে ডেসিমাল মানে ইন্টিজার টাইপে রাখবো, যেন হচ্ছে আমাদের এটাতে আমরা পরবর্তীতে যোগ যোগ বিয়োগ বা আমাদের যেই অপারেশনগুলো আছে অ্যারিথমেটিক, সেগুলো যেন পারফর্ম করতে পারি। ওকে, তো এই তিনটা কাজ হচ্ছে আমরা করব, যেটা আমাদের প্রয়োজন হবে। তো এই তিনটা কাজ করার জন্য আমাদের লাগবে জাস্ট এই কমান্ড, যে অল্টার টেবিল সেলস, যে অল্টার টেবিল, কোন টেবিল, SALES সেলস। এখন এখানে আমরা কি কি করব, সেলস ডিবি না,
এখানে আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে মডিফাই কলাম, সেটা হচ্ছে মডিফাই কলাম। মডিফাই কলাম কোনটা কোনটা করবো, অর্ডার আইডি আর সেলস, আমরা এই তিনটা আমাদের হলেই আমাদের হচ্ছে কাজ হবে। তাহলে আমরা যেহেতু অর্ডার আইডি ভাবে আছে, স্পেস আকারে আছে, তখন আমরা এভাবে এই চিহ্নটা দিয়ে দেবো। এটা কিন্তু সিঙ্গেল কোটেশন না, সিঙ্গেল কোটেশন হচ্ছে এইটা, এগুলো কিন্তু সিঙ্গেল কোটেশন না। এটা কি 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 বললাম, ট্যাবের উপরে যেটা সেটা। ওকে, তাহলে এখানে আমরা লিখবো অর্ডার অর্ডার আইডি, এটাকে আমরা কি করব, var char এ কনভার্ট করে দেব। var char, আর এটা লেন্থ আমরা দিয়ে দিব হচ্ছে 50। এটা লেন্থ দিয়ে দিলাম হচ্ছে আমরা 50। আর এটা হচ্ছে নট নাল, এটা নাল হওয়া যাবে না, কারণ অর্ডার আইডি তো কখনোই নাল হবে না। নাল হলে আমরা ওই জিনিসটা আসলে কাজই করতে পারবো না, ওটা আমরা আমাদের বাদ দিয়ে দিব। নট নাল। ওকে, তারপরে কমা দিলাম। আমি এটা কপি করে নিচ্ছি নিচে, আমাদের জাস্ট দুইটা লাগবে। আর অর্ডার আইডি, এরপরে আমাদের কি কি লাগবে, কাস্টমার আইডি। কাস্টমার আইডি, ওকে, এটা নট নাল এভাবে থাকবে। আর সবার প্রথম শেষে থাকবে হচ্ছে সেলস, যে এটাতে যেহেতু আমাদের কোনো স্পেস নাই, এজন্য আমরা সেলসটা এভাবে লিখব, SALES সেলস। এটা আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে ডেসিমাল। আর এখানে হচ্ছে আমাদের দশমিকের পরে স্বাভাবিকভাবে 2 নিব, যে 10,2। ওকে, আর এটা হচ্ছে আমাদের নট নাল হইতে হবে। তাহলে আমরা হচ্ছে এই কয়েকটা জিনিস নিয়ে আমরা জাস্ট আমাদের যে ক্লিনিং প্রসেস বা পার্ট, এটা আমরা শেষ করব। তো এটা যদি আমরা দেই, তো এখানে আমাদের দেখাচ্ছে যে টোটাল এগুলা হচ্ছে মডিফাই হয়ে গেছে। টোটাল 9,900 রো অ্যাফেক্টেড, মানে প্রত্যেকটা রোতে আমাদের হচ্ছে কাজ করছে। ওকে, মানে এটা আমাদের আসলে সম্পূর্ণ হয়েছে। এখানে টিক সাইন দেখতে পাচ্ছি আমরা। ওকে, এই যে টিক সাইন। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের যে টোটাল 9,000 এত হচ্ছে অ্যাফেক্টেড। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই ক্লিনিং প্রসেসটা শেষ হলো। এরপরে আমাদের কি প্রসেস আছে সেটা আমরা দেখি। যে এখন আমরা সরাসরি দেখব যে আমাদের কি কি আছে। পারফর্ম এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, বা যেটাকে আমরা সংক্ষেপে ইডিএ বলি। ওকে, তো এটা বিশাল বড় একটা জিনিস। এটা হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু আমরা এখন হচ্ছে আমাদের আরএফএফ সেগমেন্টেশনের জন্য যতটুকু আসলে প্রয়োজন, সেই ততটুকুই আমরা আসলে এটা নিয়ে কি করব, কাজ করব। তাহলে আমরা এখন সরাসরি চলে যাই, আমি এটা কপি করে নিই। ওকে, পারফর্ম এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। তাহলে এখানে আমরা চেক দিব মিসিং ভ্যালু আছে কিনা, ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, সেগুলো আমাদের আসলে চেক করে সরাতে হবে। ওকে, এগুলো হচ্ছে আমাদের এখানকার মেন উদ্দেশ্য। তাহলে এই ডেটাবেস সম্পর্কে জানার জন্য আমাদের একটা কমান্ড আছে বা একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ডেসক্রাইব। এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখি, DESC, ডেসক্রাইব। যে টেবিলটা আমরা জানতে চাচ্ছি সেই টেবিলটা সেলস, SALES, ডেসক্রাইব সেলস। তো এটা যদি আমরা দেই, তখন আমরা দেখতে পাবো আমাদের টেবিল সম্পর্কে ইনফরমেশন, যে কি কি আছে। হ্যাঁ, রো আইডি, এটা টাইপ কি, ইন্ট। দেখে ফেললাম কি কি আছে আমাদের ডেটাবেজে। যদি দেখতে চাই যে আমাদের এখানে টোটাল কতগুলো রেকর্ড আছে, তাহলে আমরা সেটা স্বাভাবিক এভাবে করতে পারি, যে এই কমান্ড দিয়ে সিলেক্ট অল। অলকে আমরা হচ্ছে কাউন্ট করব, তাহলে COUNT, সিলেক্ট অল কাউন্ট। এটার মধ্যে হচ্ছে আমরা কি দিব, স্টার দিব, যে সবগুলা রো যদি আমরা দেখতে চাই। দেন আমরা কি করব, যে এটা এখন কি হিসেবে দেখতে চাই, বা হ্যাঁ, টোটাল কাউন্ট ফ্রম সেলস। তাহলে এটা যদি আমরা রান দেই, তাহলে আমরা দেখতে পাবো 9,033টা আছে। তো এখানে আমাদের কাউন্ট দেখাচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে অ্যাজ টোটাল রেকর্ডস, টোটাল রেকর্ডস। ওকে, টোটাল রেকর্ডস। আচ্ছা, এবার যদি আমরা এটা রান দেই, তাহলে এই যে টোটাল রেকর্ডসে দেখাচ্ছে আমাদের কত আছে, কতগুলো কলাম, রো আছে, যে 9,033টা রো আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে কি করতেছি, মেনলি আমরা এই পুরা ডেটা সেট সম্পর্কে জানতেছি, যে ডেটা সেটের কতগুলো রো আছে, তারপরে হচ্ছে কোন রো ফিল্ড হচ্ছে কোন টাইপের। ওকে, এই পুরা জিনিসগুলো হচ্ছে আমরা জানলাম। এখন আমরা কি করব, যে মিসিং ভ্যালু আছে কিনা, এই মিসিং ভ্যালু হচ্ছে আমরা চেক দিব। তো আমাদের তো তিনটা, উম, আমাদের যে মেন তিনটা কলাম নিয়ে কাজ করব আমাদের আরএফএম এর জন্য, সেইগুলো আমাদের চেক করতে হবে। তাহলে আমরা মিসিং ভ্যালু চেক করব। ওকে, এখানে আমি লিখে রাখতেছি, এটা হচ্ছে এগুলো কমেন্ট। ওকে, যে মিসিং ভ্যালু চেক।
আচ্ছা, মিসিং ভ্যালু চেক করতে আমাদের কি করতে হবে? আমরা দেখব আমাদের যে ফরম্যাটেড অর্ডার ডেট ওইখানে হচ্ছে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, তারপরে হচ্ছে আমাদের সেলস কলামের মধ্যে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, আর লাস্টলি হচ্ছে আমাদের কাস্টমার আইডিতে কোনো মিসিং ভ্যালু আছে কিনা। এই তিনটা ইউজ করতেছি কারণ হচ্ছে কাস্টমার আইডি দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি, কাস্টমার আইডি দিয়ে তো ইউনিক একটা জিনিস পাচ্ছি, আর ফরম্যাটেড ডেট দিয়ে আমরা হচ্ছে রিসেন্সি পাবো, সেলস থেকে পাবো হচ্ছে মানিটারি ভ্যালু, আমাদের যেই অর্ডার আইডি সেই অর্ডার আইডি থেকে তো আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি পাবো। তো আমাদের আপাতত অর্ডার আইডি তো আমরা দেখতে পেয়েছি যে ওটা হচ্ছে আসলে নাল হইতে পারবে না বা নাল থাকা যাবে না। তাহলে এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, এই জিনিসগুলা চেক করব যে আমাদের এই ফিল্ডগুলো ঠিক আছে কিনা। তাহলে আমরা লিখব যে সিলেক্ট, তারপরে হচ্ছে আমরা এখানে জাস্ট কাউন্ট করব যে সিলেক্ট কাউন্ট, ওকে, কাউন্ট অ্যাজ টোটাল রেকর্ডস। তারপরে আমরা এটা দেখব হচ্ছে সাম এসইউএম, সাম ফাংশনের মধ্যে দেখব যে কেজ আর হোয়েন দিয়ে চেক করব যে এখানে কোনো মিসিং ভ্যালু বা নাল ভ্যালু আছে কিনা, থাকলে হচ্ছে আমাদের শো করবে আর কি। তাহলে আমরা সবার প্রথমে লিখবো যে কেজ হোয়েন FOR ফরম্যাটেড অর্ডার ডেট, ওকে, ইজ নাল, দেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হচ্ছে কোনো নাল ভ্যালু নাই, ঠিক আছে। তাহলে নাল ভ্যালু যেহেতু নাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের টোটাল রেকর্ডস পাচ্ছি আর মিসিং ভ্যালু পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমাদের এখানে সবগুলা কলামই হচ্ছে উপস্থিত, ওকে। তাহলে এই সেম কাজটা আমাদের করতে হবে কিসের ক্ষেত্রে? আমাদের কন্ট্রোল ডি দিয়ে নিই, এখানে কমা দিয়ে নিব, তারপরে এখানে আমাদের একটা কর্ম বসবে। আচ্ছা, তো এটা যদি আমরা দেই, এখানে আমাদের সমস্যা দেখাচ্ছে যে কাস্টমার, এখানে যে টি এর উপরে ও দেই নাই, ওকে, এই যে আমাদের কাজ করছে, তাহলে আমাদের এখানে আসলে কোথাও কোনো মিসিং ভ্যালু নাই, ওকে। তাহলে আমাদের মিসিং ভ্যালু চেক সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা জাস্ট চেক দিব ডুপ্লিকেটস রেকর্ড বাদ আছে, ওকে। তাহলে এটা আমরা যখন দিব, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রান হচ্ছে, আমাদের একটু সময় নিবে, চেক হচ্ছে। এই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে কোথাও কোনো ডুপ্লিকেট রেকর্ডস আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস ডুপ্লিকেট রেকর্ডস দেখাচ্ছে, বাট এগুলো অ্যাকচুয়ালি ডুপ্লিকেট না। কিভাবে আমরা দেখতে পাবো? কারণ হচ্ছে এখানে এই যে এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো সেম, কিন্তু ডিসকাউন্টের রেট আবার আলাদা। তো আমরা জাস্ট এভাবে মানে টেবিলটা যখন নিয়ে আসব তখন হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে অনেকগুলো ফিল্ড সেম, বাট এগুলো অ্যাকচুয়ালি আলাদা আলাদা অর্ডারের জন্য। তাহলে এখানে আমরা যদি অর্ডার আইডি দিয়ে চেক দেই, এটা এগুলো ডুপ্লিকেট নিয়ে আসার কারণ হচ্ছে তারা হচ্ছে কি কি সমান পাচ্ছে, কাস্টমার আইডি আর হচ্ছে প্রোডাক্ট নেম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সমান পাচ্ছে। তো আমি যদি অর্ডার আইডি, ওই অর্ডার আইডিও যদি চেক দিতে বলি তখন হচ্ছে এটার আর কোনো ইয়ে থাকবে না, মানে আমাদের এটা দেখাবে না, ওকে। তো আইডি ইজ ইকুয়াল টু s2 ডট ও আর অর্ডার আইডি, এটা যদি দেই, তারপরে যদি আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আর কোনো ফিল্ড থাকতেছে না আপাতত। দেখি আমরা একটু লক্ষ্য করে, তারপরেও যদি আসে সেক্ষেত্রে আমরা আবার চেক করব যে এগুলো আসলেই ডুপ্লিকেট কিনা। আমরা একটু অপেক্ষা করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো কিছুই নাই। তাহলে প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা অর্ডার হয়েছে। তাহলে আমরা এখানে দিতে পারি যে এখানে আসলে
কোনো ডুপ্লিকেট রেকর্ডস নাই, ঠিক আছে, যে নট এক্সিস্ট ডুপ রেকর্ড, সংক্ষেপে লিখলাম আমি ডুপ্লিকেট রেকর্ড। এরপর আমরা দেখবো আমাদের আসলে টোটাল কতগুলো আলাদা আলাদা কাস্টমার আছে আমাদের এই স্টোরের সাথে, যারা হচ্ছে ক্রয় করছে জিনিসপত্র, এরকম টোটাল কতগুলো আসলে কাস্টমার আছে। তো এটার জন্য আমরা কি করতে পারি, সহজ কমান্ড, যে সিলেক্ট কাউন্ট দিব, যে টোটাল কতগুলো কাউন্ট। আর এখানে আমাদের কি করবো, ডিস্টিংক্ট কাস্টমার আইডি, ডিস্টিংক্ট মানে আলাদা, ডিস্টিংক্ট কি কাস্টমার আইডি, ওকে, কাস্টমার আইডি, এরকম টোটাল কতগুলো আইডি আছে। আর এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাজ ইউনিক, কি দিতে পারি, ইউনিক কাস্টমার, ওকে, যে ইউনিক ইউনিক কাস্টমার ফ্রম আমাদের টেবিলের নাম সেলস। আচ্ছা, তাহলে এটা যদি আমরা রান দেই, তাহলে আমরা দেখতে পাবো টোটাল কতগুলো, এখানে কি সমস্যা বলতেছে, যে অ্যাজ ইউনিক কাস্টমার সেলস কাস্টমার আইডি, এই যে আবার এই ছাড়া করছে, ওকে, এই যে এখন এটা কাজ করছে। টোটাল হচ্ছে আমাদের 2669 জন ইউনিক কাস্টমার আছে, মানে হচ্ছে টোটাল 2669 জন আমাদের কাস্টমার আছে, যারা হচ্ছে আমাদের এই এখানে হচ্ছে অর্ডার করে, ওকে। তাহলে এই ইনফরমেশনটা আমরা পেলাম। এরপরে আমরা এই ইডি এর মধ্যে আমরা আরো কিছু অ্যানালাইসিস করে দেখতে পারি, যে আসলে ওভারঅল তাদের মানে আমাদের ম্যাক্সিমাম সেল কত, মিনিমাম সেলস কত, তারপর এভারেজ কত, বা টোটাল সাম কত আমাদের সেলস এর, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখতে পারি। তাহলে এই জিনিসগুলো দেখার জন্য আমরা কি করব, এই কমান্ডগুলো জানি আমরা, যে সিলেক্ট, এখানে আমরা সর্বপ্রথমে কি করব, মিন বের করি, যে মিন, ওকে, সেলস আমাদের কোন ফিল্ডের মধ্যে, আমরা হচ্ছে হিসাব করব সেলস ফিল্ডের মধ্যে, এস এ টি এস সেলস, আচ্ছা, হ্যাঁ, মিন সেলস, তারপরে হচ্ছে ম্যাক্স সেলস, এটা আমরা হচ্ছে দেখব, যে এম এ এক্স ম্যাক্স, এস এ এল ই এস, মানে টোটাল কত টাকা সেলস হয়েছে। তারপর হচ্ছে এভারেজ হিসেবে আমাদের হচ্ছে কেমন আসবে, তাহলে আমাদের এভিজি যে ফাংশন আছে বা মেথড আছে, সেই মেথড দিয়ে আমরা এটা করব, যে এস এ এল ই এস এভারেজ সেলস। তো এটা হচ্ছে এভারেজ সেলস আসলো। এরপরে আমরা জাস্ট টোটাল সেল দেখব, সেটা হচ্ছে সাম দিয়ে, যে সাম অফ সেলস, ঠিক আছে, ফ্রম সেলস, এই সেলস হচ্ছে আমাদের টেবিল, আর এই সেলস হচ্ছে আমাদের সেলস কলাম, ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা আমাদের পেয়েছিলাম আর কি। এখানে যদি আমরা দেখাই, এটা হচ্ছে এই সেলস, এই যে কেনাকাটার টোটাল কত টাকা কেনাকাটা করছে এটা। তো সিলেক্ট, ও দেওয়া হয় নাই, সি ম্যাক্সিমাম সেলস একটা বিশাল বড় নাম্বার, এভারেজ সেলস হচ্ছে এত, আর টোটাল আমাদের যদি হিসাব করি যে টোটাল কত সেলস হয়েছে, এটা হচ্ছে আমাদের এই যে টোটাল সেলস, মানে পুরা সেলস সবগুলো হচ্ছে যোগ করছে। আচ্ছা, তাই এখান থেকে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, ঠিক। এইবার আমরা দেখব যে কাস্টমার ওয়াইজ এই হিস্ট্রিগুলা কেমন হইতে পারে, যে কোন কাস্টমার কত টাকার করছে, তারপরে হচ্ছে ম্যাক্স সেলস কত, একটা কাস্টমারের মিন সেলস কত, রাউন্ড, এই সেম জিনিসটা শুধু আমরা কাস্টমারের ক্ষেত্রে করব। তাহলে এই সেম জিনিসটাই আমরা হচ্ছে কি করব, কপি করব, ওকে, কপি করব, করে এখানে আমাদের কি কি কিসের সাথে করব, আমাদের হচ্ছে গ্রুপ গ্রুপ দিয়ে করতে হবে। তো গ্রুপ দিয়ে করতে চাইলে আমরা হচ্ছে সিলেক্ট করে নিব কি কি, যে আমরা দেখব কাস্টমার আইডি থাকবে, কাস্টমার আইডি, ও সরি, কাস্টমার আইডি থাকবে, আর নেম থাকবে। আমরা আপাতত এই দুইটার মাধ্যমে গ্রুপ করে দেখব, যে কাস্টমার নেম। তো কাস্টমার নেম যেহেতু আমরা এভাবে দিলাম, এই জিনিসটা তো আমাদের হচ্ছে গ্রুপ করে দিতে হবে, কারণ হচ্ছে একজন কাস্টমারের আমরা এই প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখব। তাহলে সেইটার জন্য আমরা ফ্রম সেলস, আর লাস্টে দিব হচ্ছে গ্রুপ বাই, কি, গ্রুপ বাই, ওই দুইটা ফিল্ড আমরা হচ্ছে দিয়ে দিলাম। এখন যদি আমরা দেই, এতক্ষণ আমরা টোটাল সবকিছু দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা দেখতে পাবো। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই কাস্টমারের মিন সেলস এত, ম্যাক্স সেলস এত, এভারেজ সেল এত, টোটাল সাম হচ্ছে এত। তো আমরা দেখি এটা আসলে ঠিক দিচ্ছে কিনা, যে এর একটাই অর্ডার করছে, মিন সেলও এত, ওই একটা যেহেতু অর্ডার করছে, ম্যাক্স সেলও ওইটাই হবে, তাহলে একটা অর্ডার করলে এভারেজও ওইটাই হবে, সামও ওইটাই হবে, তাহলে আমাদের এটা আসলে ঠিক দিচ্ছে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা পেয়ে যাচ্ছি এখানে, তাই না? এখানে আমরা দেখতেই পারি যে কোন কাস্টমারটা সবচাইতে বেশি সেল করছে, বা সাম দিয়ে যদি আমরা করি, অর্ডার করি,
তাহলে আমরা এভাবে দেখতে পাবো যে সবচাইতে ভ্যালুয়েবল বা সবচাইতে বেশি অর্ডার কে করছে, সেটা হচ্ছে আমরা এভারেজ দিয়ে করি। এভারেজ আর সাম তো একই ব্যাপারই, যেটাই করব সেটাতে আসলে মানে ইয়ে আসবে। তাহলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। তাহলে সাজানোর জন্য আমরা কি করি, অর্ডার বাই আমরা কি দিব যে এটাকে একটা নাম দিয়ে দিতে পারি যে সাম অফ সেলস বা এভিজি সেলস, এটা দিয়ে যে এটাকে একটা নাম দিয়ে দিলাম আমরা অ্যাজ এভারেজ, এভারেজ SELES এভারেজ সেলস। ঠিক আছে, তো এই এভারেজ সেলসটা আমরা এখানে নিয়ে এসে কন্ট্রোল V এটা দিলাম, এই অনুযায়ী সাজাবে কি ডিসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দিই তাহলে সবচাইতে বেশি যার এভারেজ বেশি সে সবার আগে আসবে। আমরা যদি দেখি তাহলে এই যে এর এভারেজ সবচাইতে বেশি আমরা দেখতে পাই যে 15,503। এরপরের ভ্যালু হচ্ছে একটু কম, হ্যাঁ, তারপরে আর একটু কম, তারপরে আর একটু কম, এইভাবে মানে জাস্ট ডিসেন্ডিং অর্ডারে আমরা হচ্ছে সাজালাম। তো এখান থেকে আমরা খুব সহজেই এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারি যে কে আমাদের ভ্যালু খুব বেশি মানে বেশি কিনছে, এরকম আর কি। ওকে, এরপরে আমরা উম, আর কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডেটা আছে এই ডেটাতে সবার প্রথম অর্ডার হচ্ছে কে করছে, আবার সবার শেষ অর্ডার কোনটা বা ওই অর্ডারের তারিখ কোনটা, আমরা হচ্ছে এই জিনিসগুলা দেখব। ওকে, তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, মানে ডেটগুলো দেখার জন্য যে সিলেক্ট, সর্বপ্রথম মিনটা দেখি, মিন আমাদের কি ফরম্যাটেড অর্ডার ডেট, ফরম্যাটেড অর্ডার ডেট, এটা হচ্ছে মিনিমামটা আমাদের দেখাবে ফ্রম আমাদের যে সেলস। ওকে, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাজ ফার্স্ট, কি লিখতে পারি যে ফার্স্ট অর্ডার ডেট, এভাবে লিখতে পারি যে ফার্স্ট অর্ডার ডেট ফ্রম সেলস। তাহলে এটা যদি আমি রান দিই তাহলে আমাদের দেখাবে যে প্রথম অর্ডারটা হয়েছে 2010 সালে। ওকে, 2010 সালের জানুয়ারি মাসের 2 তারিখে। আর এইভাবে সেম কাজে যদি আমি হচ্ছে জাস্ট ম্যাক্স করি তাহলে আমরা দেখতে পাবো সবার লাস্ট যে অর্ডারটা হয়েছে সেটা, যে ম্যাক্স, এটা হবে হচ্ছে লাস্ট অর্ডার ডেট। ওকে, তাহলে লাস্ট অর্ডার ডেট যদি আমি দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2013 সালের 12 মাসের 31 তারিখে হচ্ছে আমাদের লাস্ট অর্ডার হয়েছে আমাদের কাছে যে ডেটা আছে। তাহলে 2010 থেকে শুরু হয়েছে আর 2013-তে শেষ হয়েছে। ওকে, তা তো এটাই ছিল হচ্ছে আমাদের আপাতত ইডিএ। ওকে, যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের যে মেন টপিক, সেটা হচ্ছে আরএফএম সেগমেন্টেশন। ঠিক আছে, তো আরএফএম সেগমেন্টেশনটা এবার আমরা দেখব। উপরে আমরা যে কাজগুলো করলাম অধিকাংশ কাজই হচ্ছে আমাদের আরএফএম সেগমেন্টেশনের মধ্যে লাগবে বা প্রয়োজন পড়বে। এই জন্য আমরা হচ্ছে এই পুরো কাজগুলো কমপ্লিট করে আরএফএম সেগমেন্টেশন সবার শেষে করতেছি। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, আরএফএম সেগমেন্টেশনে চলে যাব, যে আরএফএম অ্যানালাইসিস বা সেগমেন্টেশন, অ্যানালাইসিস। আচ্ছা, এইবার আমরা সবার প্রথমে কি করব আরএফএম অ্যানালাইসিসে, যে আমাদের আমাদের 3টা টপিক, সেটা হচ্ছে কি কি, যে রিসেন্সি, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে মনিটরি। এই 3টা জিনিসকে আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে এই 3টা জিনিস বের করার জন্য আমরা কি করব, সবার প্রথমে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি আর মনিটরি গুলা বের করার চেষ্টা করি। ওকে, তারপরে হচ্ছে আমরা সবার শেষে হচ্ছে রিসেন্সিটা বের করব। তো এটার জন্য আমরা কমান্ড লিখব সিলেক্ট, সিলেক্ট আমরা যেহেতু অর্ডার আইডি মানে ফ্রিকোয়েন্সি বের করব, সবার প্রথমে আমরা ফ্রিকোয়েন্সিটা দেখি সেই ক্ষেত্রে। তো আমরা একটু আগে যে কাজটা করলাম যে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছিলাম, তাহলে প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আমরা এইটা কপি করতে পারি। হ্যাঁ, এইটা কপি করে নিয়ে আসতে পারি, কন্ট্রোল-C, কন্ট্রোল-V। আপাতত আমাদের এটা লাগবে কাস্টমার আইডি আর কাস্টমার নেমের ভিত্তিতে আর কি আমরা এগুলো সবকিছু করব।
এগুলো আমাদের আপাতত লাগবে না। ফ্রম সেলস, কাস্টমার আইডি, ডিসেন্ডিং অর্ডার, এটাও লাগবে না। আচ্ছা, আপাতত আমাদের এতটুকু। তাহলে এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যে কি কি কাজ করব আমরা। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা যদি বের করতে যাই সবার প্রথমে, এটা একদম ইজি। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, আমাদের যেটা ইউনিক অর্ডার আইডি আছে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে ইউনিক অর্ডার আইডি যদি আমরা বের করতে যাই, সেটা আসলে টোটাল কতটা করে, মানে প্রত্যেকটা কাস্টমারের আইডি আর কাস্টমার নেম, গ্রুপ বাইয়ের কাজ অবশ্যই আপনারা জানেন, আমি এটা নিয়ে হচ্ছে আর আগাচ্ছি না। তো প্রত্যেকটা কাস্টমারের মানে হচ্ছে টোটাল কতগুলা হচ্ছে তার মানে অর্ডার হয়েছে, সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে হচ্ছে কাউন্ট, সরি, কাউন্ট, এখানে কি করব, ডিস্টিংক্ট ইয়েটা ইউজ করব, ইউনিক জিনিস লাগবে আমাদের। তাহলে ডিস ডিস্টিংক্ট আমাদের কি অর্ডার আইডি। তাহলে অর্ডার আইডিটা আমরা এভাবে লিখব যে ORDER, অর্ডার, অর্ডার আইডি। তাহলে টোটাল আমাদের যে অর্ডার আইডি আমরা হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা দিলাম নাম হচ্ছে অ্যাজ, আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি ভ্যালু, ফ্রিকু, ওকে, ফ্রিকুয়েন্সি ভ্যালু। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ভ্যালু দিলাম। তাহলে এটা আমরা একটু দেখি আমাদের এটা আসলে কাজ করতেছে কিনা। আমরা যদি দিই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টমার কাস্টমার আইডি আসলো, কাস্টমার নেম আসলো, আর সে কতগুলা অর্ডার করছে সেগুলো আমাদের দেখাচ্ছে। কেউ একবারই অর্ডার করছে, কেউ দুইবার অর্ডার করছে, কেউ 5বার অর্ডার করছে। এটা এভাবে হচ্ছে আমাদের বাড়তে থাকবে, বা যে যতবার অর্ডার করছে বা তার ইউনিক যে অর্ডার আইডি গুলো পাইছে, ইউনিক অর্ডার আইডি মানে তো সে কতবার অর্ডার করছে, আর সেটাই তো আমাদের ফ্রিকোয়েন্সি মিন করে। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম। এরপরে আমরা কি করতে পারি, উম, আমাদের মানিটারি ভ্যালুটা বের করতে পারি। তাহলে মানিটারি ভ্যালুটা আমরা জাস্ট কি করব, সাম করে দিব, সাম, ওকে, যে সাম অফ সেলস ইজ, সাম সেলস, প্রত্যেকটা মান ইয়ার জন্য হচ্ছে আমাদের হচ্ছে সেলস বের করবে। এটাকে আমরা দিলাম হচ্ছে অ্যাজ মানিটারি ভ্যালু, মানিটারি ভ্যালু, ওকে। তাহলে দেখি এটা আমাদের আসলে কাজ করে কিনা। হ্যাঁ, এই যে আমাদের মানিটারি ভ্যালুটা চলে আসছে, যে এ একটা অর্ডারে কত করছে, এত টাকা, কেউ এই যে এ 3টা অর্ডারে এত টাকা করছে। ওকে, তাহলে মানিটারি ভ্যালু আমাদের অ্যাড হলো। এখন সবার আমাদের কি কি ছিল, মেনলি হচ্ছে ফ্রিকোয়েন্সি আর FM, রিসেন্সি, ফ্রিকোয়েন্সি আর মানিটারি। তাহলে রিসেন্সি এখনো বের করে নাই, আর যেহেতু সবার প্রথমে, তাহলে আমরা হচ্ছে এইখানে কাজটা করব, রিসেন্সি দিব এইখানে। তাহলে রিসেন্সি বের করার জন্য আমাদের, আমরা যে ডেট পেলাম, হ্যাঁ, আমরা সবার শেষের যে অর্ডার ডেট, সেটা হচ্ছে আমরা পাচ্ছিলাম যে সামথিং 2013, ওকে, 2000 2013 সালের ডিসেম্বর মাসের লাস্ট তারিখ, 31 তারিখ, ওকে। এটা হচ্ছে আমাদের লাস্ট অর্ডার ডেট পাচ্ছিলাম। এখন আমাদের কাজ কি, যে একটা কাস্টমার তার লাস্ট যেই কেনাকাটা সেটা লাস্ট কবে করছে, সেই অনুযায়ী আমরা হচ্ছে ডিসিশন নিতে পারবো যে সে এখন আমাদের অ্যাক্টিভ কাস্টমার নাকি সে আমাদের অ্যাক্টিভ কাস্টমার না। তাহলে এটা আমরা হিসাব করবো কিভাবে, যে সে লাস্ট কবে হচ্ছে কেনাকাটা করছে, এটা দিয়েই। তাহলে প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে যদি আমরা তার লাস্ট কেনাকাটার ডেটটা বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের আহ, বুঝতে পারবো যে সে আসলে কতদিন আগে ইয়ে করছে, কেনাকাটা করছে। এখন বিষয় হচ্ছে, এখন 2025 সাল, আর এখানে লাস্ট ইয়ে হয়েছে, লাস্ট অর্ডার করা হয়েছে, যে ডেটা সেটটা আমরা ইউজ করতেছি সেটা এখানে লাস্ট অর্ডার করা হচ্ছে হচ্ছে 2013 সালে। এখন আমরা যদি এই 2025-এর থেকে তার লাস্ট অর্ডার ডেট বিয়োগ করি, তাহলে কি হবে, তাহলে এটা আসলে আমাদের কোনো ভ্যালিড জিনিস হচ্ছে না। কারণ কি, এই 2025 থেকে 2013 বাদ দিলে এখানে মোটামুটি 12 বছরের একটা গ্যাপ চলে আসতেছে। এই 12 বছরের গ্যাপগুলো আমরা কিভাবে আসলে হিসাব করব, এটা তো ডেতে অনেক অনেক বেশি, 12 গুণ 365, এরকম হিসাব করলে অনেকগুলো ডে চলে আসতেছে। তাহলে আমরা সবসময় হিসাব করব যে আমাদের যেই ডেটা টেবিলটা বা ডেটা সেটটা পাচ্ছি, সেই ডেটা সেটের লাস্ট অর্ডার ডেট, সেইখান থেকে প্রত্যেকটা এই লাস্ট অর্ডার ডেট থেকে প্রত্যেকটা ইউজারের লাস্ট অর্ডার ডেট হচ্ছে আমরা বিয়োগ করলে আমরা হচ্ছে যে ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে আমাদের কাজের ভ্যালু।
কারণ এরপরে তো আমাদের আসলে অর্ডার অফই হয়ে গেছে। এতদিন এগুলো তো আমরা আসলে নিয়ে কাজ করতে পারবো না, কারণ একটু পরে হচ্ছে আমাদের হচ্ছে এই পুরো ডেটা সেটটাকে ভাগ করে বিভিন্ন টাইটেল দিয়ে বা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে যেতে হবে। তখন হচ্ছে আমরা ওই ডেগুলো আমি তখন হচ্ছে আলোচনা করব, তখন হচ্ছে এই জিনিসটা আপনাদের কাছে আরো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মেনলি কি করব, লাস্ট অর্ডার ডেট থেকে টোটাল ডেটা সেটের যেটা লাস্ট অর্ডার ডেট, এটা 2013 সালের 12 মাসের 31 তারিখ, এইখান থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা ইউজারের লাস্ট অর্ডার ডেট বিয়োগ করব, তাহলে হচ্ছে তার আমরা রিসেন্সি বের করতে পারবো। তাহলে এইটা বের করার জন্য আমরা কি করব, যে আমাদের যেটা লাস্ট অর্ডার ডেট সেটা হচ্ছে আমরা নিব। তাহলে এইখান থেকে আমরা এই কোয়েরিটা নিয়ে নিতে পারি, যেহেতু আমাদের এটা লাগবে। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে লাস্ট অর্ডার ডেট পাচ্ছি। তাহলে এটা এখানে এই অ্যাসটা আমাদের লাগবে না, কারণ আমাদের শুধু এই ডেটটা লাগবে, আমাদের দেখাইতে হবে না। তাহলে এই ডেট, এই পুরা জিনিসটা থেকে, এইটুকু থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি, তাই না? এখন এখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা কাস্টমারের তো আবার লাস্ট ডেট বের করতে হবে, এই জন্য তো আমরা হচ্ছে গ্রুপ বাই করা আছে। তাহলে এই প্রত্যেকটা কাস্টমারের লাস্ট ডেট বের করার জন্য আমরা কি করব, যে এটাতে কমা দিলাম, কমা দিয়ে প্রত্যেকটা আমরা তো স্বাভাবিকভাবে বিয়োগ করব, তাই না? যে এই লাস্ট সেল মাইনাস আমরা হচ্ছে আহ, প্রত্যেকটা কাস্টমারের যেই হচ্ছে লাস্ট অর্ডার ডেট সেটা। তাহলে সেটাকে আমরা হচ্ছে এভাবে নাম দিতে পারি, যে বা সে এভাবে হিসাব করতে পারি যে ম্যাক্স অফ কি ফরম্যাটেড অর্ডার ডেট, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তাহলে বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাব। এখন এখানে আসলে আমরা এইভাবে যে বিয়োগ করতেছি এটা এইভাবে কাজ করবে না, এটা আমরা একটা ফাংশনের মাধ্যমে কাজ করাতে হবে। তাহলে এখানে আমরা কমা দিব, আর এখানে আমরা একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে ডেট ডিফ, যে ডেট ডেট ডিফ ব্র্যাকেট, আর এখানেও হচ্ছে শেষ ব্র্যাকেট আমাদের শেষ করতে হবে, আমাদের আর একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের, না হলে এটা একা একা আসলে কাজ করতে পারতেছে না, এইটুকু আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে টেবিল বা আরএফএম অ্যানালাইসিসের ইয়াটা। দেখি এই যে আমরা যদি এখন হিসাব করি দেখতে পাচ্ছি যে তার ডেট ডিফারেন্স, এটা আমরা একটা নাম দিয়ে দিই যে রিসেন্সি, এই নামটা আমরা দেই নাই, যে এটাকে আমরা বলবো অ্যাজ রিসেন্সি ভাবে দেখা, রিসেন্সি ভ্যালু, রিসেন্সি ভ্যালু। ওকে, তাহলে এখানে রিসেন্সি ভ্যালুটা আসবে। এখানে দেখেন মানিটারি ভ্যালু, ফ্রিকোয়েন্সি ভ্যালু এগুলো আসছে। ওকে, তাহলে এই যে রিসেন্সি ভ্যালু, তাহলে রিসেন্সি ভ্যালু লাস্ট একজন কাস্টমার 819 দিন আগে হচ্ছে আমাদের ইয়ে করছে, অর্ডার করছে। তাহলে আমরা বলতে পারি না যে এ মোটামুটি পুরাতন কাস্টমার, 2 বছর 865 দিন, প্রায় 3 বছরের কাছাকাছি, তাই না? 365 করে দিন হলে 2 বছরের বেশি বা 2.5 বছরের কাছাকাছি। 2.5 বছর আগে একজন কাস্টমার আমাদের এখান থেকে অর্ডার করছিল, তো তাকে কি আমরা মোটামুটি অ্যাক্টিভ কাস্টমার বলতে পারবো? অবশ্যই বলতে পারবো না, কারণ সে 2 বছর আগে লাস্ট কেনাকাটা করছে। তাকে আমরা কিভাবে অ্যাক্টিভ কাস্টমার, অ্যাক্টিভ কাস্টমার মানে হচ্ছে খুব বেশি দিন হয় নাই। যেমন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ কাস্টমার বলতে পারি যে এই যে 91 দিন, এটাকে আমরা মোটামুটি একটা অ্যাক্টিভ বলতে পারি। এই যে দেখতে পাচ্ছি জিরো, জিরো মানে হচ্ছে এ একদম লাস্টের দিনে অর্ডার করছে। ওকে, তাহলে এ হচ্ছে একদমই হচ্ছে আমাদের অ্যাক্টিভ কাস্টমার ছিল, তাই না? আমাদের ডেটা সেট অনুযায়ী, বা যেখানে ভ্যালু কম সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই যে 5 দিন আগে অর্ডার করছে। ওকে, রিসেন্সি ভ্যালু 5, এগুলো হচ্ছে দিন আকারে আসছে। তাহলে 5 দিন আগে সে অর্ডার করছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ কাস্টমার। কিন্তু যে এই যে 1029 দিন আগে লাস্ট সে হচ্ছে কেনাকাটা করছে, তাহলে তো তাকে আমরা হচ্ছে অ্যাক্টিভ বলতে পারবো না। এখন এই অনুযায়ী আমাদেরকে কিছু কাজ করতে হবে পরবর্তীতে, তো সেই কাজগুলো আমরা দেখব। ওকে, তাহলে আমাদের এতক্ষণে আমরা কি করলাম, রিসেন্সি, ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে মানিটারি, এই ভ্যালুগুলো আমরা হচ্ছে বের করে ফেললাম। এখন আমরা যে টেবিলটা পেলাম, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানিটারি ভ্যালুগুলার দশমিক আসতেছে, এগুলো আমরা চাইলে রাউন্ডে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, রাউন্ডে নিয়ে আসা বেটার। হ্যাঁ, কারণ হচ্ছে দশমিকের পরে যেই জিনিসগুলো থাকবে এগুলো আসলে আমাদের সেভাবে ভ্যালু অ্যাড করবে না। তো এটাকে আমরা যদি রাউন্ড করতে চাই, তাহলে এখানে জাস্ট আমরা কি করব, রাউন্ড ফাংশনটা দিব, আর ও ইউএন ডি। হ্যাঁ, রাউন্ডের মধ্যে জাস্ট এইভাবে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা দেখবো যে এই দশমিকগুলা
চলে যাবে আর আমাদের ভ্যালুগুলো রাউন্ড করে দিবে। ওকে, এই যে আমাদের এই ভ্যালুগুলো রাউন্ড হয়ে গেছে, তো আমরা রাউন্ড ভ্যালু নিয়ে কাজ করি। দশমিক সেভাবে তো আমাদের প্রভাব ফেলতেছে না। এখন আমাদের মেন কাজ হবে, এই যে আমরা যে টেবিলটা পেলাম, এই টেবিলটা বা আরএফএম অ্যানালাইসিসের যেই প্রথম যে টেবিলটা আমরা এতক্ষণে রেডি করলাম সবকিছু, এই টেবিলটাকে আমরা হচ্ছে আহ, ভাগ ভাগ করব। হুম, মানে পার্টিশন করব। পার্টিশন করে সেগুলোকে আমরা কিছু স্কোর দেওয়ার চেষ্টা করব, কারণ এই যে এতগুলা কাস্টমার, এইভাবে তো প্রত্যেকজনের এই জিনিসগুলা দেখে হিসাব করে কে আমাদের অ্যাক্টিভ কাস্টমার বা কে রিসেন্ট ইয়ে করছে, বা কে কার মানিটারি ভ্যালু অনেক হাই, কার ফ্রিকোয়েন্সি অনেক বেশি, এভাবে তো আমরা আসলে সাজাতে পারবো না। তো এই সাজানোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যে এগুলাকে লেবেলিং করতে হবে বা এগুলাকে কিছু ভাগে ভাগ করতে হবে। পুরা কোডের জন্য আমরা এতটুকু টেবিল পাচ্ছি, তাই না? এখন এই টেবিলটাকে নিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো যেইটা এত বড় একটা জিনিস, আমাদের এখন ইনপুট নিতে হবে। এখন এইভাবে আমাদের ইনপুট নিতে হলে আমাদের হচ্ছে কমন টেবিল এক্সপ্রেশনের বিষয়টা নিয়ে কাজ করতে হবে। তাছাড়া আমরা হচ্ছে এই জিনিসটাকে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে কমন টেবিল এক্সপ্রেশনের মেন জিনিস হচ্ছে এভাবে লিখতে হয় যে WIT উইথ উইথ দিয়ে শুরু করতে হয়। আমরা এই ডেটাটাকে কিভাবে কি নাম দেব, বা এই টেবিলটাকে আমরা কি নাম দেব, সেই নামে হচ্ছে আমাদের ইয়ে করতে হবে, নাম দিতে হবে। তাহলে আমরা এটাকে জাস্ট এভাবে দিই যে কাস্টমার এগ্রিগেটেড ডেটা। ওকে, যে এগ্রিগেটেড ডেটা, এই মানে এই টেবিলটার আমরা নাম দিলাম। জাস্ট এইটা কি কাজ করবে, যে কাস্টমার এই টেবিলটার নাম দিয়ে দিবে কাস্টমার এগ্রিগেটেড ডেটা। এরপরে আমরা জাস্ট কি করব, অ্যাজ দেব। তাহলে হচ্ছে এটা ওভাবে কাজ করবে। আর আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে এটাকে ব্র্যাকেট করা, যে এইটুকুকে আমরা ব্র্যাকেট করে দিলাম। ওকে, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই ব্র্যাকেট দিয়ে এখানে আমরা কমা দিয়ে আমরা বিভিন্ন আমাদের মতো আবার কাজ করতে পারবো এই ডেটা হিসেবে। তাহলে আমরা যদি এভাবে দেখি যে কাজ করতে পারি কিনা, এখানে আমরা লিখব যে সিলেক্ট কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট অল, ওকে, ফ্রম আমাদের যে কাস্টমার এগ্রিগেটেড ডেটা, ডেটা অ্যাজ সংক্ষেপে লিখলাম সিএডি দিয়ে আমরা যেন অ্যাক্সেস করতে পারি এই টেবিলটাকে। তাহলে এটাকে আমরা নিচে পাঠিয়ে দিই, তাহলে আমরা কাজের সুবিধা হবে আমাদের। ওকে, এখন হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি, যে সিলেক্ট অল ক্যাড থেকে আমরা সব কিছু দেখব, যে ক্যাড ডট আমরা এইভাবে হচ্ছে অ্যাক্সেস করব, যে ক্যাড ডট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা যেভাবে করি, ক্যাড ডট স্টার। এতদিনে কিন্তু আমাদের ডট দিতে হচ্ছে না, কিন্তু এটা তো আমাদের অ্যাকচুয়ালি ক্রিয়েট করা টেবিল, তাই না? এটা একটা ভার্চুয়াল বা টেম্পোরারি টেবিল। এই কাস্টমার আমাদের যেটা কমন টেবিল ইয়া আমাদের যেটা কমন টেবিল এক্সপ্রেশন, এটা মেনলি কি করে, একটা টেম্পোরারি টেবিল ক্রিয়েট করতেছে, যেটা আমরা একটু আগে দেখলাম। ওকে, সেইটাকে আমরা অ্যাক্সেস করার জন্য ওই যে ক্যাট ডট স্টার ইউজ করবো। এতদিনে কিন্তু আমরা শুধুমাত্র স্টার ইউজ করতেছিলাম যখন আমাদের মেন টেবিল নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু এখন টেম্পোরারি হলে ডট স্টার দিয়ে আমরা সব ডেটাকে এভাবে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তো এটা সব ডেটাকে অ্যাক্সেস করব। দেন হচ্ছে আমরা আমাদের ওই তিনটা ফিল্ড, এই তিনটা ফিল্ড যে আমাদের কি কি ফ্রিকোয়েন্সি ভ্যালু, মনিটারি ভ্যালু আর রিসেন্সি ভ্যালু, এই তিনটা ফিল্ডকে আমরা কি করব, ভাগ করব। তো ভাগ করার জন্য আমাদের কি আছে, উইন্ডো ফাংশন লাগবে। সেটা হচ্ছে আমাদের এন টাইল দিয়ে, আমাদের যে উইন্ডো ফাংশন সেটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করব, যে এন টাইল, এটাকে হচ্ছে আমরা 5 ভাগে ভাগ করব আপাতত, যেহেতু অনেক বেশি ডাটা, সেহেতু 5 ভাগে আমরা ভাগ করব। 5 ভাগে ভাগ করে, তো এখানে আমরা ওভার কিওয়ার্ড ইউজ করব। ওভার কিওয়ার্ড দিয়ে আসলে আমাদের সবগুলো কাজ করতে হবে। ওভার কিওয়ার্ডে আমরা অর্ডার বাই, আমাদের যেই ভ্যালুগুলো ছিল রিসেন্সি ভ্যালু, সেভাবে দিয়ে দিব। রিসেন্সি রিসেন্সি ভ্যালু এগুলোকে আমরা কিভাবে সাজাবো, আমরা এটুকু আগে দিয়ে দেখাই আপনাদের, যে আমাদের আসলে কিভাবে সাজাতে হবে। ওকে, তাহলে আপনাদের এটা বুঝতে সুবিধা হবে। এই টেবিলটা এসে থাকুক। হ্যাঁ, যেমন এখানে কেউ কারোর ফ্রিকোয়েন্সি 1, আবার কারোর ফ্রিকোয়েন্সি 2, কারোর ফ্রিকোয়েন্সি 5, কারোর ফ্রিকোয়েন্সি 4, এগুলোকে আমরা হচ্ছে ভাগ করব। তাহলে এগুলোকে ভাগ করার জন্য
আমাদের ফ্রিকোয়েন্সি যত বেশি তত ভালো না, এজন্য আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। ওকে, তাহলে এগুলোকে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। এ এস সি, এস সি না দিলেও কাজ করবে, কারণ হচ্ছে আমাদের এটা এভাবেই কাজ করে। আমরা এটা কি রিসেন্সি ভ্যালু দিচ্ছি? আচ্ছা, রিসেন্সি ভ্যালু না, আমরা আগে এটা আসলে আমরা পরে করব। ওকে, আগে বাকি দুটো করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে যেটা বেশি সেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। কারণ হচ্ছে আমাদের মানিটারি ভ্যালু যত বেশি হবে তত ভালো ফ্রিকোয়েন্সি, কারণ একটা কাস্টমার যত টাকার কিনবে সে কাস্টমার তো আমাদের কাছে তত ভ্যালুয়েবল, আবার সে যতবার কিনবে সেটাও আমাদের কাছে ভ্যালুয়েবল। ওকে, কিন্তু রিসেন্সি ভ্যালুতে একটু চেঞ্জ আছে, সেটা আমি পরে আলোচনা করতেছি, আগে এই দুটো সেরে নিই। তাহলে অর্ডার বাই এখানে হবে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ভ্যালু, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, দ্রুত হবে। ফ্রিকোয়েন্সি ভ্যালু, তারপরে হচ্ছে এটা মনিটরি ভ্যালু। ওকে, কন্ট্রোল ভি, মনিটরি ভ্যালু। তাহলে এগুলো আমাদের যত বেশি হবে তত ভালো। তাহলে এগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, যে এ এস সি অ্যাসেন্ডিং অর্ডার। এখানেও আমরা দিব হচ্ছে এ এস সি অ্যাসেন্ডিং অর্ডার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের যেই রিসেন্সি ভ্যালু, এটা কি আমাদের যত বেশি হবে তত ভালো হবে? একটা কাস্টমার অনেক আগে, যত বেশি মানে হচ্ছে 206 দিন আগে সে হচ্ছে বাজার করছে, প্রায় এক বছরের, এই যে 316, এটা প্রায় এক বছরের কাছাকাছি, যে এক বছর আগে সে হচ্ছে বাজার করছে। তাহলে কি এটা আমাদের জন্য ভালো? ভালো না। আমাদের কাছে যে হচ্ছে রিসেন্ট বাজার করছে সে আমাদের কাছে ভালো, এই জন্য আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, ডিইএসসি। তখন হচ্ছে আমাদের ডেটাগুলো একটা সুন্দর ভাবে কাজ করবে, বা আমরা সেটাকে ভাগ করব, যে এই যে এনটাইল 5 দিলাম, তখন কি করবে এ অ্যাকচুয়ালি প্রথম কিছু অংশকে, সাপোজ হচ্ছে আমাদের পুরা ডেটাটাকে যদি 100% ধরি, তাহলে হচ্ছে এখানে প্রথম 5টা ভাগে ভাগ করবে। তাহলে প্রথম 20%কে সে হচ্ছে অনেক বেশি, যারা অনেক আগে বাজার করছে তাদেরকে রাখবে, তারপরের 20%-এ তার চাইতে একটু বেশি যারা একদম রিসেন্ট বাজার করছে তাদেরকে হচ্ছে শেষের দিকে রাখবে। আর এই ফ্রিকোয়েন্সি ভ্যালু আর মনিটরি ভ্যালুর ক্ষেত্রে কি হবে, কম যারা তাদেরকে প্রথমের দিকে রাখবে আর বেশি যারা তাদেরকে পরের দিকে রাখবে। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়ে। তাহলে আমরা হচ্ছে এখানে 5 ভাগে ভাগ করলাম, এগুলাকে আমি হচ্ছে কমা দিয়ে সেপারেট করে নিই। এখানে কমা দিতে হবে না, এখানে আমি কমা দিলাম। আচ্ছা, সিলেক্ট ক্যাড, এইটাকে যদি আমি কমা দিলাম, এখানে কমা দিলাম, এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। ওকে, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট আপাতত কাজ করার কথা। দেখি এটা সরায়, হ্যাঁ এবার হচ্ছে আমাদের কাজ করবে। তাহলে আমরা দেখি যে আমাদের এই জিনিসগুলো কিভাবে ভাগ করতেছে। এটাকে যদি আমরা আহ, আচ্ছা, এটা আমি আগে রান দেই, যে কাজ করে কিনা আমরা দেখে নিই। উইথ পর্যন্ত আমাদের রান করতে হবে। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের এই পর্যন্ত ছিল, যদি রিসেন্সি ভ্যালু, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ভ্যালু, মনিটরি ভ্যালু, কিন্তু এই যে এনটাইল ফর অর্ডার বাই, এটা এটা আর এটা হচ্ছে মানে নতুন ক্রিয়েট হচ্ছে। তো এগুলো আমরা একটা নাম দিয়ে দিই প্রত্যেকটা জিনিসের, যে এটাকে আমরা মনিটরি বা ফ্রিকোয়েন্সি ভ্যালু আছে, এখানে হচ্ছে আমরা আর স্কোর দিয়ে দিই। ওকে, যে অ্যাজ আর স্কোর, এস সি ও আর ই, অ্যাজ আর স্কোর, কন্ট্রোল সি, এটা এভাবে কন্ট্রোল সি দিয়ে নিই, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তাহলে এটা হবে হচ্ছে এফ স্কোর, ফ্রিকোয়েন্সি স্কোর, আর এটা হবে হচ্ছে মনিটরি স্কোর, এম স্কোর। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাটাকে 5 ভাগে ভাগ করে, আমাদের হচ্ছে রিসেন্সি ভ্যালুকে 5 ভাগে ভাগ করে সে আর স্কোর বের করছে, যে যাদের খুব বেশি ভ্যালু যেমন হচ্ছে 5, এই যে দেখেন আর স্কোর যেটা 5, সে হচ্ছে রিসেন্ট টাইমে মেবি বাজার করছে। এই যে এর রিসেন্সি ভ্যালু হচ্ছে একদিন আগে সে বাজার করছে, এই যে 82 দিন, সরি 82 দিন আগে সে হচ্ছে বাজার করছে, কিন্তু এর ফ্রিকোয়েন্সি হচ্ছে জাস্ট 1, তাহলে এর এফ স্কোর কত আসছে? 2 আসছে, তাই না? এইটা, তো এটা হচ্ছে আমাদের আমাদের এই পুরো জিনিসটাকে সে এভাবে হচ্ছে ভাগ করছে। আমরা 5 ভাগে ভাগ করলাম কারণ আমাদের টোটাল ডেটা সেটটা হচ্ছে অনেক বড়। এটা আপনি হচ্ছে এই যে এন টাইল আছে, এন টাইলের মধ্যে আপনি যেই সংখ্যা দিবেন, টাইল, এই টাইলটা আসছে হচ্ছে, আমরা কোয়ার টাইল বলি না, কোয়ার টাইল মানে 4 ভাগ। তো এখানে এন টাইল মানে এখানে আপনি যে সংখ্যা দিবেন সেটাকে হচ্ছে নাম্বার হিসেবে নিবে, যে এখানে যে সংখ্যা দিবেন, এখানে 10 দিলে এই পুরো ডেটা সেটটাকে 10 ভাগে ভাগ করবে, এখানে 2 দিলে 2 ভাগে ভাগ করবে। ওকে, এটা হচ্ছে বিষয় এন টাইলের। তো এটা হচ্ছে আমাদের একটা উইন্ডো ফাংশন, এটা এইভাবে হচ্ছে কাজ করে।
তো উইন্ডো ফাংশন মেনলি কি প্রত্যেকটা রো ওয়াইজ কাজ করে, প্রত্যেকটা রো বরাবর আমাদের হচ্ছে হিসাব করে বা জিনিসপত্রগুলো আমাদের ক্রিয়েট করে দেয়। ওকে, তো যাদের হচ্ছে উইন্ডো ফাংশনের ধারণা নেই তারা অবশ্যই একবার দেখবেন উইন্ডো ফাংশনটা কিভাবে আসলে কাজ করে। তো এখন পর্যন্ত হচ্ছে আমাদের এইটুকু কাজ হচ্ছে হলো যে আমরা স্কোর গুলা বের করলাম। ওকে, স্কোর গুলা বের করার পরে এখন আমরা এখানে কিছু কম্বিনেশন হচ্ছে আমরা বের করতে পারি। কিছু কম্বিনেশন যেমন হচ্ছে আমরা যদি এই পুরা ডেটাটাকে কাস্টমার এগ্রিগেটেড ডেটা, হ্যাঁ আচ্ছা, এই যে আমরা মাত্র আহ, এই টেবিলটা ক্রিয়েট করলাম, হ্যাঁ এই টেবিলটার যদি নাম দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে নামটা দিয়ে দিতে পারি যে এটাকে আরএফএম স্কোর বলতে পারি আমরা। RFM SCORE RFM, এটা হচ্ছে আমাদের ওই যেটা হচ্ছে সিটি কমন টেবিল এক্সপ্রেশন RFM স্কোর অ্যাজ এইটা। ওকে, তাহলে এখানে আমাদের হচ্ছে একটা কমা দিয়ে দিতে হবে RFM স্কোর অ্যাজ এইটা। তাহলে এই টেবিলটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা এই যে এই টেবিলটা, এই পুরো টেবিলটা এই কয়েকটা কলামের এটার নাম হয়ে গেল RFM স্কোর। এই টেবিলটাকে নিয়ে কাজ করতে চাইলে আমাদের এখন আবার ফর্মে RFM স্কোর দিতে হবে। তাহলে আমরা দেখি এখানে আমরা এখানে আমরা প্রথমবারে কি করছিলাম উইথ দিছিলাম, এখন আবার কোশ্চেন আসতে পারে যে এখন আমরা উইথ দিলাম না কেন। এই কমন টেবিলের এটাই হচ্ছে নিয়ম যে একবার উইথ ইউজ করবো, পরে বাস জাস্ট শুধু নাম ইউজ করে অ্যাজ দিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা নিয়ম। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা কিছু কাজ করে নিই যে সিলেক্ট, তো এটা যেহেতু আরএফএম স্কোর তাহলে সিলেক্ট আমরা কিছু দেখবো এখান থেকে, আর এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ফ্রম আরএফএম স্কোর, আর এফ এম এস সি ও আর ই আরএফএম স্কোর। এটাকে আমরা এত বড় না লিখে অ্যাজ দিয়ে আর এস লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আর এস, তাহলে আমরা অ্যাক্সেস করবো কি করে, আগের মতোই যেহেতু এটা টেম্পোরারি টেবিল, আর এস ডট স্টার সবই নিব, নিয়ে সেখান থেকে আমরা কি করব কিছু জিনিস আমরা যোগ করে টোটাল হিসেবে দেখবো যে আমাদের যে স্কোর গুলো আমরা পেলাম সেই স্কোর গুলো আমরা টোটাল গুলো যোগ করে দেখবো যে আর স্কোর, সরি কন্ট্রোল সি, আর স্কোর প্লাস কন্ট্রোল ভি, এটাকে দিলাম হচ্ছে এফ স্কোর 1 3, তারপরে 2 2 1, এরা যোগ করলে আমাদের 5 হয়। এভাবে আমরা জাস্ট যোগ করলাম। ওকে, এখন এই যোগের পরে আমরা আরেকটা জিনিস করব যে আসলে কোন কোন জিনিসগুলো যোগ করতেছি সেটা একটু কনক্যাট করে আমরা দেখাইতে পারি। তো কনক্যাট করতে চাইলে আমরা এখানে জাস্ট করব, এটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে এটার একটা ফাংশন আছে যে CON কনক্যাট, তারপর হচ্ছে WS এই ফাংশন, হ্যাঁ কনক্যাট WS। আর এদের মধ্যে এখানে দুইটা প্যারামিটার দিতে হয়, সেইখানে হচ্ছে এদের মধ্যে হচ্ছে কোনো গ্যাপ থাকবে না। আর কি কি ফাংশন থাকবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল সি আরএফএম স্কোর, কন্ট্রোল ভি আরএফএম স্কোর, কন্ট্রোল ভি, তাহলে এটা হবে হচ্ছে এফ স্কোর, আর এইটা হবে হচ্ছে এম স্কোর। ওকে, আর এটাকে আমরা এভাবে দিতে পারি যে অ্যাজ TOTAR টোটাল আরএফএম স্কোর কম্বিনেশন, বা শুধু আরএফএম স্কোর কম্বিনেশন এভাবেও দিতে পারি। আর FM SCOR স্কোর কম্বিনেশন, ঠিক আছে। তাহলে কনক্যাট WS, কনক্যাট WS অ্যাজ ARFM স্কোর, এখানে আমাদের একটা কমা দিতে হবে। আচ্ছা, এখন যদি আমরা দিই তাহলে ওই জিনিসগুলো আমাদের আর খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের যে এই তিনটা যোগ করে এখানে 3 আসছে, 2 2 1 এগুলো যোগ করে হচ্ছে আমাদের 5 আসছে। এইভাবে হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হয়ে গেল মোটামুটি আরএফএম স্কোর এগুলো আমরা হচ্ছে বের করে ফেললাম। এখন এই পুরা জিনিসগুলোকে আমাদের লেবেল করতে হবে যে আমরা কোন কাস্টমারকে আসলে বেশি প্রায়োরিটি দিব আর কোনগুলোকে আমরা অ্যাক্টিভ বলবো, এগুলোকে আমরা হচ্ছে নাম দিব। নাম, এটাকে বলে হচ্ছে লেবেলিং। যেমন হচ্ছে 111, এর মানে এই তিনটা ভ্যালুই কম, মানে হচ্ছে সে অনেক আগের কাস্টমার, অনেক কম বাজার করছে, প্লাস অনেক কম টাকার বাজার করছে। ওকে, আবার সাপোজ যদি আমরা দেখি একটা বড় সড়ো ভ্যালু, যদি আমরা যেহেতু 5 ভাগে ভাগ করছি 5 ভাগের এটা দেখতে হবে। তো আমরা যদি এভাবে খোঁজার একটু চেষ্টা করি, তো এই যে পুরো জিনিসটা আমরা এই টেবিলটা আমাদের যেহেতু প্রয়োজন, এই টেবিলটা আমরা একটা ভিউ ক্রিয়েট করতে পারি। তো ভিউ ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিখতে পারি যে ক্রিয়েট অর রিপ্লেস
রিপ্লেস ক্রিয়েট অর রিপ্লেস ভিউ। ওকে, ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, এই ভিউ এর হচ্ছে আমরা নাম দিব, কি নাম দিতে পারি এটা, সাপোজ আমরা দিলাম হচ্ছে আর এফ এম স্কোর ডেটা। ওকে, আর এফ এম স্কোর ডেটা, এই যে আমাদের এই টেবিল, এই টেবিলটাকে আমরা ভিউ হিসেবে ক্রিয়েট করতেছি। দেখেন এখানে আমাদের একটা ভিউ অপশন আছে, বাট এখানে কোনো টেবিল নাই আপাতত। তো ভিউ হচ্ছে আমাদের অনেক হেল্পফুল একটা জিনিস, যেটা আমাদের হচ্ছে এভাবে আমরা পুরো ডেটাবেসকে যখন এভাবে কাজ করে একটা নতুন টেবিলে নিয়ে আসব, তখন এই টেবিলটা হচ্ছে পুরা আপডেট হইতে থাকবে। আমাদের ডেটাবেজে মেন ডেটা সেটে যদি আমাদের কোনো আপডেট আসে, সেক্ষেত্রে এই ভিউ হচ্ছে পুরা জিনিসগুলো রান করে সেও আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে ভিউয়ের সুবিধা। আর ভিউয়ের আরেকটা সুবিধা হচ্ছে আমরা ভিউগুলোকে সরাসরি আমাদের পাওয়ার বিআইতে কানেক্ট করতে পারি। তো আমরা দেখি এখানে এখন পর্যন্ত ভিউ নাই কোনো কিছু, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা দেখেন অ্যারো সাইন আছে, এখানে অ্যারো সাইন চলে আসবে এটা যদি আমি রান দেই পুরাটা। ঠিক আছে, তাহলে ভিউ ডাটা অ্যাজ দিতে হবে। ওকে, তাহলে এই পুরা জিনিসটাকে যদি আমি রান করি শেষ পর্যন্ত, তাহলে দেখেন একটা ভিউ ক্রিয়েট হবে। হ্যাঁ, আমাদের রান হয়ে গেছে। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, আমরা দেখতে পাবো এই যে একটা ভিউ চলে আসছে। তো ভিউ এর নাম কি আসছে, এই যে আর এফ এম স্কোর ডেটা, আমরা যেটা দিলাম মাত্র, এই যে রিপ্লেস ভিউ আর এফ এম স্কোর ডেটা। এটা সবসময় হচ্ছে স্মল লেটারে আসবে, আপনি যেভাবে লেখেন স্মল লেটারে এটা আসবে। তো এই ভিউতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এই যে ডেটা সেট, এই ডেটা সেটে যদি ক্লিক করি আমরা এই ডেটা সেটটা পাচ্ছি। এখন এই ডেটা সেটটা নিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। এই ডেটা সেটে আমরা হচ্ছে সবকিছু হচ্ছে কুয়েরি করতে পারবো। এটা হচ্ছে আমাদের অনেক সুবিধা দেয় আর কি। তাহলে আমরা দেখি। তাহলে আমরা একটা ভিউ ক্রিয়েট করে ফেললাম। এখন এই ভিউকে আমরা হচ্ছে বিভিন্ন ইয়েতে লেবেল করব। তো এইখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি যে ভিউ মানে হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। এই টেবিলটাকে আমরা হচ্ছে, এটা হচ্ছে একটা ভার্চুয়াল টেবিল, তো টেম্পোরারি না। এটা ওই আমাদের কমন টেবিল এক্সপ্রেশনে যেটা হচ্ছে টেম্পোরারি ছিল, এটা কিন্তু টেম্পোরারি না। এটা আমাদের মেনলি ডেটাবেজে কোনো জায়গা নেয় না, বাট এটা হচ্ছে আমাদের অনেক সুন্দর ওয়েতে কাজ করে। তো আমরা যদি এখন এই ভিউতে দেখতে চাই যে আমাদের আসলে সবচাইতে ভ্যালুয়েবল কাস্টমার কারা, তাদের হচ্ছে আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সিলেক্ট সিলেক্ট অল ফ্রম, আমাদের টেবিলের নাম কি আর এফ এম স্কোর ডেটা, আর এফ এম এস সি ও আর স্কোর ডেটা। হুম, হোয়ার, ডাব্লিউ সি আর ই হোয়ার, আমাদের ওই ইয়েটার নাম কি দিয়েছিলাম লাস্টে, যেটা কনক্যাটিনেশন করলাম, এই যে আর এফ এম স্কোর, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হোয়ার এটা ইকুয়াল টু, যেহেতু ওটা হচ্ছে স্ট্রিং, তাহলে আমাদের হচ্ছে এইভাবে দিতে হবে যে 555, মানে সব জিনিসই তার হচ্ছে হাই। ওকে, তাহলে এটা যদি আমি রান দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে যারা 55-এর মানে খুব ভালো কাস্টমার, আমাদের প্রয়োজনের কাস্টমার, তারা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। এই যে সব যাদেরই হচ্ছে আর এফ এম স্কোর কম্বিনেশন এটা সবগুলাই 5, সেগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা কিছু ডেটা দেখতে পাবো। দেখেন এ হচ্ছে টোটাল কত টাকার বাজার করছে বা টোটাল কত টাকার কি করছে। যদি এভাবে হিসাব করি, তাহলে দেখেন এর মনিটারি ভ্যালু মোটামুটি ভালো একটা হাই পর্যায়ের। তারপরে সে 5 বার বাজার করছে। ওকে, তার রিসেন্সি ভ্যালু 6 দিন, সে 6 দিন আগে জাস্ট বাজার করছে। ওকে, তো এইভাবে সে হচ্ছে আমাদের এভাবে ভাগ করছে, ভাগ করে আমাদের এইগুলো জিনিসগুলো দিল। এখন এই লেভেল অনুযায়ী আমরা ভাগ করব যে কোন কাস্টমারগুলো আমাদের অ্যাক্টিভ, কোন কাস্টমারগুলো আমাদের আমরা হারায় ফেলতেছি বা তাদেরকে, সাপোজ আপনি একটা মার্কেটিং টিমে আছেন, আপনাকে অর্ডার দেওয়া হলো যে আপনাদের যে কাস্টমারগুলো হারিয়ে যাচ্ছে, আগে ভালো কাজ করছে, তাদেরকে আপনাকে হচ্ছে কোনো কিছু মেল করতে হবে। এখন আপনি এটা কিসের ভিত্তিতে মেল করবেন, যে তার তো ডেটাগুলো আপনার লাগবে। তো এটা হচ্ছে আপনার খুব সহজে করে দিবে যে কোন ডেটাগুলো অ্যাক্টিভ, কোন ডেটাগুলোকে আমরা আবার ফিরে পেতে চাই, বা তাদেরকে কোন মেসেজগুলো দিব। এই লেবেল হিসেবে হচ্ছে আমরা কাজ করব। ওকে, এখন হচ্ছে আমরা লেবেলিং করব। তাহলে আমরা লিখে ফেলি লেবেলিং। তো লেবেলিং অনেক বড় একটা ইয়ে, আমি এই জন্য আপনাদের এখানে হচ্ছে আমি কপি অলরেডি ওটা আমি করে রাখছি। তো এটা হচ্ছে আমি জাস্ট কপি করে নিয়ে এসে আপনাদেরকে দেখাবো কোথায় কি কাজ হচ্ছে। ওকে, আমি রান দিলাম, এই যে আমাদের এটা কাজ করতেছে। ওকে, তো যেহেতু আমরা এখানে একটা ভিউ ক্রিয়েট করছি, আমরা ওই ভিউতে চলে যাব। তো এই ভিউয়ের নাম কি দেওয়া আছে আমাদের, কি আর এফ অ্যানালাইসিস 3। আচ্ছা,
আমি রিফ্রেশ দিলাম, এই যে আরএফএম অ্যানালাইসিস 3 চলে আসছে। ওকে, এখন এটাকে আমরা দেখব যে আসলে আমাদের এখানে কতটুকু কাজ হয়েছে বা কিভাবে লেবেল করলো সে কোন কাস্টমারগুলোকে। এটা যদি আমি এখন রান দেই তাহলে আমাদের এটা কাজ করবে। আমাদের টেবিলটা নিয়ে আসলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমার সেগমেন্ট, এই কাস্টমার সেগমেন্টে টোটাল কতজন আছে দেখতে পাচ্ছি আমরা। লস্ট কাস্টমার যেখানে হচ্ছে লো ভ্যালু, সেখানে এতগুলো আছে, তাদের এভারেজ মানিটারি ভ্যালু হচ্ছে এত। তারপরে হচ্ছে আমাদের যে লস্ট কাস্টমার হাই ভ্যালু, তারপরে হচ্ছে নিড অ্যাটেনশন, তারপরে হচ্ছে অ্যাবাউট টু স্লিপ, মানে এগুলো প্রায় হারায় যাওয়ার মতো। অ্যাবাউট টু স্লিপ মানে বোঝাচ্ছে এগুলো হচ্ছে আমরা এই স্কোরগুলো থেকে এটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারি। তো আমি শুধুমাত্র একটাই এক্সপ্লেন করব, সেটা হচ্ছে যেটা আমাদের সবচেয়ে বেটার বা গ্রহণ গ্রহণ করব আমরা সেটা দেখব। আমি তো 3টা টোটাল সাজিয়েছি। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছি যে এখানে আদার্স দেয়া আছে। আদার্সে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ভ্যালু এইগুলোর তুলনায়, যে 1307। আর বাকিগুলো দেখেন সবগুলো 100-র মধ্যে, কোনোটা 200, কোনোটা 300, 500-র উপরে কোনো ভ্যালু নাই, কিন্তু এই আদার্সে 1307টা ভ্যালু চলে গেছে। এটার কারণ কি? এই যে আমাদের, আমি একটু আগে যেটা বললাম যে এই যে আমাদের 125টা কম্বিনেশনের মধ্যে আমরা খুব অল্প সংখ্যকই এখানে কভার করতে পারতেছি, এই জন্য বাকি যেগুলো থাকতেছে সেগুলো আমাদের হচ্ছে আদার্সে চলে যাচ্ছে। এই যে এলস আদার্স দেয়া আছে, এই আদার্সে আমাদের এটা চলে যাচ্ছে। তো এই জন্য আমরা এই যে মডেলটা নিয়ে বা এই অ্যালগোরিদমটা নিতে আমরা হচ্ছে পারবো না, বা এখানে অনেক বেশি ভ্যালুর কাস্টমার হচ্ছে আমাদের থেকে যাচ্ছে, যা জানতেই পারতেছি না তারা হচ্ছে আসলে কোন লেভেলের মধ্যে পড়তেছে। এই জন্য আমরা এটাকে বাদ রাখতেছি। এবার আমরা সেগমেন্ট টুতে চলে যাই, ঠিক আছে? ওকে, সেগমেন্ট টুতে যদি আমরা চলে যাই সেই ক্ষেত্রে আমরা সেগমেন্ট টু দেখব। ওকে, তাহলে সেগমেন্ট টুটা আমরা রান করে দেখি যে আমাদের আসলে কতটুকুতে কাজ করে। এখন কিন্তু এখানে কোথাও সেগমেন্ট টু নাই, আমরা ভিউ ভিউ ক্রিয়েট করব সেগমেন্ট টু এর ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি রিফ্রেশ দেই তাহলে সেগমেন্ট টু চলে আসবে আশা করি। হ্যাঁ, এই যে সেগমেন্ট টু চলে আসছে। ওকে, তাহলে এখন এই সেগমেন্ট টুটাকে যদি আমরা, এই যে সেগমেন্ট সিলেক্ট কাস্টমার সেগমেন্ট টু, এটা যদি আমরা দেখতে চাই, বা এখানে আমরা কোন লেভেলের মধ্যে কতগুলো কাস্টমার গেল সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা রান করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টা ভাগে ভাগ করছে, এই কয়েকটা ভাগে। যে লস্ট কাস্টমার এটা অ্যাট রিস্ক, রিস্কে আছে এগুলা, প্রমিসিং কাস্টমার, আদার, তারপরে হচ্ছে লয়াল কাস্টমার যেগুলো ভালো, মাত্র 75 জন। আদার্সে এখানে আমরা দেখতে পাচ্ছি 1307টা ইয়া হচ্ছে আমাদের হচ্ছে টোটাল আদার্সে চলে যাচ্ছে, আর বাকি ভ্যালুগুলো কম। ওকে, তো এখানে এখানেও আমাদের হচ্ছে টোটাল আদার্সে, মানে বড় একটা ইউজারের তথ্য আমরা আসলে জানতেই পারতেছি না, তাহলে তো আমাদের এটা আসলে সমস্যা, তাই না? এখন আমরা লাস্ট যেটা ফাইনাল আমার যেই লেভেলিং, সেই লেভেলিংটা নিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। ওকে, তো এটা হচ্ছে আমার ফাইনাল। আচ্ছা, এইটা আমরা আরএফএম সেগমেন্টেশন, আমাদের ডেটের এখানে কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখিনি। টোটাল সেগমেন্ট এইটা সিলেক্ট এত এত। আচ্ছা, আমরা এইটা রান করি, দেখবো আমাদের এখানে আদার্সের ওই সংখ্যাটা কমে যাবে, মানে আমরা হচ্ছে অনেকগুলো কাস্টমারকে আমাদের লেভেলের মধ্যে নিয়ে আসতে পারবো। ওকে, সব নিয়ে আসা সম্ভব না, কারণ হচ্ছে 25টা জিনিস কভার করতে গেলে আমাদের অনেক কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম কি দিয়েছিলাম আমাদের? জাস্ট আরএফএম অ্যানালাইসিস। তাহলে এখানে আমরা রিফ্রেশ দিয়ে দেখবো আরএফএম অ্যানালাইসিস আসছে কিনা। এই যে আরএফএম অ্যানালাইসিস আসছে। এখন আমরা জাস্ট এখানে রান দিব আমাদের এই কোয়েরিটা করার জন্য। এটা যখন আমি রান দিব তখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে রিস্কে কাস্টমার আছে হচ্ছে কতগুলো টোটাল? 519 জন। অ্যাবাউট টু লুজ, যাদেরকে আমরা হচ্ছে কেবল হারাতে যাচ্ছি, সেইগুলো হচ্ছে আমাদের 84। তারপরে হচ্ছে রিসেন্ট কাস্টমার, কারা খুব রিসেন্ট আসছে, হ্যাঁ, সেগুলা কাস্টমারের সংখ্যা হচ্ছে 128 জন। তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্ট বাট লো স্পেন্ডার, মানে হচ্ছে এরা হচ্ছে মোটামুটি বাজার করছে বাট হচ্ছে কম টাকার বাজার করছে, এটা 9 জন আছে। এখানে দেখেন আদার্সে, ওখানে যেখানে 1307 ছিল সেখানে নামে এখানে জাস্ট 359 চলে আসছে, তাই না? আমরা ওই ভ্যালুটাকে অনেকখানি কমায় নিয়ে আসতে পারছি আমাদের এই অ্যালগোরিদমের মাধ্যমে বা এই লেবেলিং এর মাধ্যমে। বা প্রমিসিং কাস্টমার যারা ভালো, এখানে মোটামুটি তাদেরকে দেখতে পাচ্ছি যে 595 এখানে আসতেছে, তাই না? তারপরে হচ্ছে পটেনশিয়াল কাস্টমার, তারপরে হচ্ছে আরো এখানে মোটামুটি এই যে চ্যাম্পিয়ন কাস্টমার 131 জন। তো সাপোজ যারা হচ্ছে
খুব রিস্কে আছে তাদেরকে আমরা হচ্ছে মেসেজ দিতে পারি যে আপনাদের জন্য এই অফার আছে, এই অফার হচ্ছে, তারা যেন আমাদের এখানে আবার নতুনভাবে কেনাকাটা শুরু করে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে জাস্ট আমি এখানে সবগুলা হচ্ছে ব্যাখ্যা করা আছে যে কোন কাস্টমার আসলে কি বোঝাচ্ছে, কখন আমরা কোন জিনিসটা নিছি, যে যখন আর স্কোর 2-এর থেকে কম, আবার এফ স্কোরও 2-এর থেকে কম, আবার এম স্কোরও 2-এর থেকে কম, তখন আমরা সেটাকে অ্যাট রিস্ক বলতেছি। তো এর কারা ওয়ার্নিং জোনে আছে এরা, যে লো এনগেজমেন্ট, তারপরে হচ্ছে লেস ফ্রিকোয়েন্সি, লো স্পেন্ডিং। আমরা যদি একটু ভালো দেখে দেখি যে এখানে দেখতে পাচ্ছি মিডিয়াম এনগেজমেন্ট, গুড বায়ার্স বাট নট কনসিস্টেন্ট। এরা হচ্ছে কনসিস্টেন্ট না, এরা মোটামুটি বাই ভালো করছে, কেমন কি এই যে ফ্রিকোয়েন্সি, এরা মোটামুটি 3-এর উপরে আছে, 5-এর মধ্যে তারা হচ্ছে 3-এর সমান অথবা উপরে আছে। কিন্তু এখানে একটা জিনিস সমস্যা কি, যে এই যে আর স্কোর, রিসেন্সি স্কোরটা হচ্ছে কমায় দেওয়া আছে, আর হচ্ছে এম স্কোরটা কমায় দেওয়া আছে, তো এই জন্য বলে নট কনসিস্টেন্ট এরা। ওকে, এদের আবার মধ্যে ভাগ ভাগ করা আছে যে প্রমিসিং কাস্টমার, তারপর হচ্ছে এরকম, তারপর রিসেন্ট কাস্টমার। রিসেন্ট কাস্টমার আর কিভাবে করতেছে দেখেন, এই যে রিসেন্সি ভ্যালুটা 4-এর উপরে দিয়েছে, 4-এর সমান অথবা বড়, আর এফ স্কোর এগুলা হচ্ছে কম হোক সমস্যা নাই, বাট তারা রিসেন্ট কাস্টমার ছিল আমার। আবার এখানে দেখতে পাচ্ছি আর স্কোর 5, সেগুলো একদমই নিউ কাস্টমার, যারা 5-এর মধ্যে আছে তারা একদমই নিউ কাস্টমার। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমি পুরো জিনিসটাকে ভাগ করেছি। করার ফলে আমরা যে আদার্সে একটা বড় সংখ্যা চলে যাচ্ছিল অন্যান্য লেভেলিং এর ক্ষেত্রে, এখানে আমরা সেই জিনিসটা কমিয়ে আনতে পেরেছি। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের মেনলি আরএফএম অ্যানালাইসিসের পুরা ডিটেলস ভিডিও। আশা করি আমি মানে আপনাদেরকে বুঝাতে পেরেছি, আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি যেন আপনারা এই পুরো জিনিসটা আরএফএম অ্যানালাইসিস বা আরএফএম সেগমেন্টেশন কিভাবে করতে হয়, কিসের ভিত্তিতে করতে হয়, কোন কোন ফিল্ডগুলো আমাদের রিকোয়ারমেন্ট, কোনগুলো আমরা বাদ দিব, কোনগুলো নিয়ে আমরা কাজ করব, এই পুরো জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।